হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সরি, এটা টিউটোরিয়াল না, এটাকে মোটিভেশনাল স্পিকিং বলা যায়। মোটিভেশনাল একটা থিওরি যে কী কী ফ্রিল্যান্সিং করতে কী কী লাগে আর ফ্রিল্যান্সার হইতে কী কী লাগে, এই পুরো বিষয়টা নিয়ে একটা ডিটেলস আলোচনা ধরতে পারেন। আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে হয়তো আপনার অনেক উপকার আসতে পারে। প্রথমে রিকোয়েস্ট করব, আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হন, একদম বিগিনার লেভেলের ফ্রিল্যান্সার হন, তাহলে আপনি পুরো টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে শুনবেন, স্কিপ করে শুনবেন না, এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এবং আমি পুরো টিউটোরিয়ালসটি আমার সমস্ত অভিজ্ঞতার উপর ভিত্তি করে, পুরো স্পিকিংটি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তৈরি করা, যেখানে আপনার অনেক উপকারে আসতে পারে। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে প্রথমে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দিয়ে রাখার জন্য। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো দেখে আপনি এই স্কিল লার্ন করতে পারবেন এবং সেই স্কিলটা আপনি সেল করতে পারবেন। আমার চ্যানেলে আপনার মার্কেট প্লেস রিলেটেড একটি কমপ্লিটলি ফ্রি টিউটোরিয়ালস দেওয়া আছে, প্লে লিস্ট টিউটোরিয়ালস, যেটা দেখলে আপনি এসইও ক্লার্ক এবং এসইও ক্লার্ক রিলেটেড 60টি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস সম্বন্ধে এ টু জেড জানতে পারবেন আদ্যপান্ত। $1 খরচ লাগবে না, $1 খরচ লাগবে না আপনার রেজিস্ট্রেশন করতে। সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফ্রি, সার্ভিস লিস্টিং ফ্রি, জব অ্যাপ্লিকেশন ফ্রি, ম্যাক্সিমাম 199% ওয়ার্কস এখানে ফ্রি। আপনি সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করে আপনার প্রোফাইল তৈরি করে আপনার যদি একটি কাজও জানা থাকে তাহলে আপনি সার্ভিস সেল শুরু করতে পারবেন। আপনার যদি কোনো কাজ জানা না থাকে তাহলে আপনি আমার ভিডিও টিউটোরিয়ালসগুলো যদি এ টু জেড দেখেন তাহলে আপনি অনেকগুলো কাজ শিখে সেখানে আপনি এসইও ক্লার্ক মার্কেট প্লেসে সার্ভিসগুলো সেল করতে পারবেন। তো ফ্রেন্ডস, প্রথমে আসবো ফ্রিল্যান্সার বলতে কী বুঝেন। ফ্রি শব্দের অর্থ আমরা বুঝি ফ্রিডম, এবং ল্যান্সার শব্দের অর্থ বুঝি আমরা প্রফেশনাল, প্রফেশন। তো ফ্রিডম প্রফেশনকে ফ্রিল্যান্সার বলা যায়। এখানে কাজের ক্ষেত্রে আপনার যে ফ্রিডমটা আছে সেটা হচ্ছে টাইম কনজিবিলিটি আছে, টাইমে একটা ফ্রিডম আছে, যে টাইম সম্পর্কিত আপনি ফ্রিডম, একদম 100% ফ্রিডম, যে আপনি যখন মনে চায় আপনি তখনই কাজ করতে পারবেন, যখন মনে চায় আপনি তখন কাজের জন্য আবেদন করতে পারবেন, যখন মনে চায় তখন আপনি কাজ করতে পারবেন না। কারণ ম্যাক্সিমাম মার্কেট প্লেসে ক্লায়েন্টরা আপনাকে সময় বেঁধে দেয়, যে মার্কেট প্লেসগুলোতে আপনাকে আবেদন করে কাজ করতে হবে, যে মার্কেট প্লেসগুলোতে ক্লায়েন্টরা জব পোস্টিং করে আর সেখানে কাউকে যদি ওয়ার্কারদেরকে যদি আবেদন করতে হয় তাহলে আবেদনের মাধ্যমে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলোতে আপনি টাইম ফ্রেম নাও পেতে পারেন, কারণ ক্লায়েন্ট একটা সময় বেঁধে দিতে পারে যে সময় আপনাকে প্রতিদিন ওই সময় কাজ করে রিপোর্ট জমা দিতে হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি প্রতিদিন সন্ধ্যার পরে আমার ক্লায়েন্টে কাজ করি, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ক্লায়েন্টে কাজ করি। আমাদের কাছে সন্ধ্যা পরে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সকালবেলা। তো আর্লি মর্নিংয়ে আমি তাকে রিপোর্টটা দিয়ে দিই যেন সে সারাদিন আমার কাজটা নিয়ে কোনো টেনশন না করে। এতে মূল কাজ হচ্ছে ক্লায়েন্টও ওই সময়টা পছন্দ করে, সকালে উঠে সে ঘুম থেকে উঠে নাস্তা করে, তারপরে সে যখন কাজে বসে তখন সে আমার রিপোর্টটা দেখে ফেলাতে তার মনের মধ্যে একটা ফ্রেশনেস থাকে, আমাকে নিয়ে তার কোনো হ্যারাসমেন্ট থাকে না, হ্যাসেল থাকে না। তাহলে আপনাকেও সেম একই কাজ করতে হবে, যে একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনি যখন কোনো কাজের জন্য হায়ার্ড হচ্ছেন তখন আপনাকে ক্লায়েন্টের কাছে রিপোর্টিং টাইমটা জেনে নিতে হবে যে ঠিক কোন সময় আমি তোমাকে রিপোর্টিং করব। তাহলে সেই সময় ক্লায়েন্ট বলে দিবে যে তোমার যদি যখন মনে চায় তখন তুমি রিপোর্ট করো, তাহলে আমার ফিক্সড টাইমের ভিতরে কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এখানে রিল্যাক্স। আর আপনার যদি মনে হয় যে না, আমাকে ক্লায়েন্ট বলে দিচ্ছে যে প্রতিদিন ওই সময় আমাকে কাজটা জমা দিতে হবে, তাহলে আপনি বাইন্ডিংসে চলে গেলেন। 1 নম্বর বাইন্ডিংস। ফ্রিল্যান্সার ফ্রিডম পেশা বলা হয়। কী কারণে ফ্রিডম পেশা বলা হয়? এখানে ফ্রিডম পেশা বলা হয় সরাসরি আমার মাথার উপরে ছড়ি ঘোরানোর মতো কেউ থাকে না। আমি মার্কেট প্লেস ওয়েবসাইটে কাজ করতেছি, মার্কেট প্লেস ওয়েবসাইট আমার কাছ থেকে পার্সেন্টেজ নিচ্ছে, 10% থেকে 20% নিচ্ছে। আমার ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে, সে জব পোস্টিং করতেছে, আমি সেখানে জবের জন্য আবেদন করতেছি, আর আমি কাজে হায়ার্ড হয়ে যাওয়ার পরে ক্লায়েন্ট আমাকে কাজের ফুল কন্ডিশন বুঝাই দিচ্ছে, সেই হিসেবে আমাকে সিরিয়াসলি কাজ করতে হচ্ছে। এখানে ক্লায়েন্টের কাছে যে বাধা ধরা নিয়মগুলো থাকবে সেটা হচ্ছে, ক্লায়েন্টের কাজ যদি আমি অ্যাকুরেটলি কমপ্লিট না করতে পারি তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাকে ব্যাড রিকমেন্ডেশন দিতে পারে, ইজিলি ব্যাড রিকমেন্ডেশন দিতে পারে। এটা একটা হ্যাবিচুয়েশন নাও এ ডেজ, যে কোনো মার্কেট প্লেসে যে কেউ ইজিলি ব্যাড রিকমেন্ডেশন আপনার বিরুদ্ধে দিয়ে দিতে পারে। তবে সেই ব্যাড রিকমেন্ডেশনটা দূর করার জন্য আপনি মার্কেট প্লেস ওয়েবসাইটে অ্যাডমিন সেকশনে যোগাযোগ করতে পারেন। আপনার যদি টোটালটা হয়, সৎ হয়, আপনি যদি অনেস্ট হন, তাহলে কিন্তু আপনার আবেদনটা মার্কেট প্লেস অ্যাডমিনটা বিবেচনা করে দেখবে এবং সে আপনার ব্যাড রিকমেন্ডেশনটা ডিলিট করে দিতে পারবে। এখানে ক্লায়েন্টের মন মেজাজও আপনাকে বুঝতে হবে। যদি ক্লায়েন্টের সাথে আপনি আবেদন করে ক্লায়েন্টের কোনো জবে আবেদন করে কাজ করেন, ক্লায়েন্টের ফেস আপনি জেনে থাকেন
বা ক্লায়েন্টের তথ্য ইনফরমেশন আপনার জানা থাকে, তাহলে তাকে কিছুক্ষণ স্টাডি করে আপনি যখন তার কাজটা করবেন তার মেজাজটা আপনাকে জানতে হবে। সে যদি আপনার সাথে মেজাজ দেখায় আর আপনি যদি তার বিরুদ্ধে কমপ্লেন করেন, তাহলে অবশ্যই সে হয়তো কোনো ড্যামেজ পাইতে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ক্লায়েন্টরা হচ্ছে রিচ, তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, আমেরিকা এইসব দেশ থেকে আসে এবং তারা হচ্ছে 100% রিচ সোসাইটি থেকে আসে। তাদের গভর্নমেন্টই তাদেরকে পালে বলতে গেলে। তারা প্রত্যেকেই মাসের প্রথমে পে চেক পেয়ে যায়, তাদের সারা মাসে খাবার দাবার এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না। সেক্ষেত্রে তার কাজটা যদি সে অ্যাকুরেটলি আপনার কাছে না পায়, তাহলে কিন্তু সে আপনার সাথে মেজাজ দেখাবেই। আর আপনি যেহেতু মার্কেট প্লেস ওয়েবসাইটে উপার্জন করতে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার মেজাজটা ডাউনে রাখতে হবে, আপনাকে মিউচুয়াল করে এখানে চলতে হবে। আপনি যদি ক্লায়েন্টের সাথে মেজাজ দেখান, তাহলে ক্লায়েন্টও আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। সো এরকম হাজারো ফ্যাক্টর নিয়ে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও মার্কেট প্লেস সেকশনটা পরিচালিত হয়। ফ্রিল্যান্সিং হচ্ছে আমি যখন কোনো মার্কেট প্লেস ওয়েবসাইটে কাজ করলাম বা স্বাধীনভাবে কোনো কাজ করলাম, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার, মার্কেট প্লেস ফ্রিল্যান্সার বা প্রাইভেট ফ্রিল্যান্সার, বিভিন্ন ধরনের সেকশনে কাজ করা যায়। আউটসোর্সিং ওয়ার্কার হচ্ছে যে আমি কোনো বড়সড় একটা প্রজেক্ট নিলাম, সেটা আমি কয়েকজন মানুষকে দিয়ে করালাম, এটাকে আউটসোর্সিং বলা যায়। বা আমি একটা প্রজেক্টের জন্য ম্যানেজার হিসেবে বিবেচিত হইলাম, সেখানে আমি 10জন ওয়ার্কারকে কাজ করাচ্ছি, এটাকে আপনি আউটসোর্সিং হিসেবে মেনশন করতে পারেন। আর মার্কেট প্লেস ওয়েবসাইট হচ্ছে পৃথিবীতে এক ধরনের ওয়েবসাইট যাদের মূল কাজ হচ্ছে বায়ার এবং সেলারকে একসাথে করা। বায়ার এবং সেলাররা একসাথে করা, বায়াররা কাজ দিবে, সেলাররা বা ওয়ার্কাররা সেটা কাজে আবেদন করে কাজ করবে, অথবা সেলাররা তাদের সার্ভিস থ্রো করবে, বায়াররা তাদের সার্ভিস দেখে দেখে কম্পেয়ার করে কিনবে। তো বায়াররা যদি বায়াররা যখন সেলারদেরকে কাজ দেয়, সেটাকে আপনার এক ধরনের মার্কেট প্লেস বলা হয়, ক্লায়েন্ট ওরিয়েন্টেশন। আবার সেলাররা যখন বায়ারদেরকে সার্ভিস থ্রো করে, সেটাকে বলা হয় সেলার ওরিয়েন্টেশন, মানে সেলারদের ফ্যাসিলিটিসটা বেশি দেখে, আবার ক্লায়েন্টদের ফ্যাসিলিটিস যারা দেখে তাদের ক্লায়েন্ট ওরিয়েন্টেশন বলা হয়। তো ফিভার মার্কেট প্লেস হচ্ছে এরকম একটা মার্কেট প্লেস যেখানে আপনি সার্ভিস সেল করতে পারবেন এবং বায়ারকে কন্টিনিউয়াস কাজের অফার রিকোয়েস্ট করতে পারবেন। আবার এসইও ক্লার্ক মার্কেট প্লেস হচ্ছে এরকম একটা মার্কেট প্লেস যেখানে আপনি বেসিক্যালি সার্ভিস সেল করতে পারবেন। এসইও ক্লার্ক মার্কেট প্লেস পৃথিবীর অন্যতম বড় মার্কেট প্লেসের মধ্যে একটি। আমার জানা মোতাবেক প্রায় 1.5 মিলিয়ন সেলার আছে এসইও ক্লার্ক লিস্টেড। তারা প্রতি মুহূর্তে সার্ভিস সেল করতেছে, তারা সারা বিশ্বে তাদের মার্কেট প্লেস। আপনি এখানে আপনার নিজস্ব সার্ভিসও সেল করতে পারবেন, আবার আপনি আপনার ক্লায়েন্টের জবের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন। তো এসইও ক্লার্ক মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন সে সংক্রান্ত আমার একটি টোটাল বাংলা টিউটোরিয়াল আছে। সেই বাংলা টিউটোরিয়ালসটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনের সাথে দিয়ে রাখবো, উপরে আই বাটনে দেওয়া থাকবে এবং সবার শেষে আপনার কার্ড বাটনও দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা যেটা বিবেচনা করতেছিলাম যে প্রথমে ফ্রিল্যান্সিং করতে গেলে বা ফ্রিল্যান্সার হতে গেলে আমাকে কী কী বিবেচনা করতে হবে। ফ্রিল্যান্সিং করতে গেলে, ফ্রিল্যান্সার হতে গেলে আমাকে প্রথমে বিবেচনা করতে হবে যে আমি কী ধরনের পরিস্থিতিতে আসি এবং এটা আমার জন্য সুখকর হবে কিনা। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি ধরেন অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ইন্ডাস্ট্রিটা 2011 সালে আগে পুরোদমে ছিল না, 2002 সাল থেকে এটা ওপেন হয়েছে। বাট 2011 সালের পরে এটা পুরোদমে শুরু হয়েছে সারা বিশ্বে। অ্যাজ এ একজন মানুষ ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য যে প্রফেশনালি এটাকে চয়েস করতে শুরু করছে, সেটা 2011, 12, 13, 14, 15 এই সময় থেকে। কিন্তু আপনি যখন কাজ করতেছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, এখন আপনার বাসা, আপনার পরিবার, আপনার আশেপাশে সামাজিক ব্যবস্থা, পরিবার, আত্মীয় স্বজন, পরিচিতজন বা বন্ধু বান্ধব যারা আছে, তারা কিন্তু সবাই আশা করবে যে আপনি যে যে সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, সেখানেই আপনি যে জব করবেন। এটা কিন্তু স্বাভাবিক এক্সপেকটেশন, বাবা মারও এক্সপেকটেশন যে আমার ছেলে পড়াশোনা করছে, আমার ছেলে মাস্টার্স কমপ্লিট করছে, এখন আমার ছেলে জব করবে। সেই ক্ষেত্রে আমাদের বাবা মারা যেহেতু একটু ওল্ড টাইমের, যেহেতু তারা ইন্টারনেট খুব বেশি ব্যবহার করে না, সেক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংটা শুরু করেন, তাহলে কিন্তু আপনার বাবা মা জিনিসটাতে আপনার কাছ থেকে কষ্ট পাইতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, 2002 সাল থেকে ওডেস্ক বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক পপুলার মার্কেট প্লেস ছিল। 2002, 2003, 2004 সালে এই সময় থেকে শুরু হয়েছে। অনেক পপুলার একটি মার্কেট প্লেস ছিল ওডেস্ক, যেটা এখন আর বিশ্বে নাই। যেটাকে আপনি ওডেস্ক লিখলে আপনি দেখতে পারবেন যে অন্য একটা মার্কেট প্লেসে আপনাকে নিয়ে যাচ্ছে। বা ইলেন্স.com-এ যদি আপনি দেখেন, তাহলে ইলেন্স.com-এ যদি লেখেন, তাহলে দেখবেন সেটা আপনাকে অন্য একটা মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছে। তো ইলেন্স.com-ও অনেক পপুলার একটি মার্কেট প্লেস, অনেক আগে পপুলার মার্কেট প্লেস ছিল, অনেকে অনেক ধরনের কাজ করছে, অনেকের কাছে খুব ভালো ফেভারিট ছিল। কিন্তু সেই মার্কেট প্লেসগুলো এখন আর কাজ করতেছে না, সেটা অন্য একটা মার্কেট প্লেসে চলে যাচ্ছে। তখনকার দিনে সেটা আনলিমিটেড মার্কেট প্লেস মেম্বার ছিল সে ওডেস্ক এবং ইলেন্সে, বা অনেক মানুষজন একসাথে কাজ করতে পারতো। বাট এখন যে মার্কেট প্লেসগুলোতে তারা রেফার করতেছে, সেগুলোতে ফিক্স নাম্বার অফ মানুষজন কাজ করতে পারে এবং অনেক ধরনের লিমিটেশন আছে। আপনাকে ক্রেডিট কার্ড দ্বারা ভেরিফাই করতে হবে, আপনাকে বিট কিনতে হবে এবং আপনাকে ওদের সাথে অনেক ধরনের হার্ড রুলস মেনটেন করে চলতে হবে, যেটা রিল্যাক্স বেঙ্গলির জন্য, বাংলাদেশের আরামপ্রিয় রিল্যাক্স বেঙ্গলির জন্য অনেক ক্ষেত্রে ঝামেলা হইতে পারে, অনেক ক্ষেত্রে এটা হ্যাবিচুয়েটেড নাও হইতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু ট্রাভেলের বিবেচনায় আপনি কিন্তু ট্রাভেলে পড়ে যেতে পারেন, যে আপনার বাবা মার কাছ থেকে আপনি অনুমতি নিয়ে
আপনি আপনার বাবা মাকে পুরো জিনিসটা একটা গাইডলাইন না দিয়ে আপনি এটাতে রিস্ক নিচ্ছেন, রিস্ক নিয়ে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফ্রিল্যান্সার আউটসোর্সিং করতেছেন। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি আপনার পরিবারের এক্সপেকটেশনটা ফিল আপ করেন। যেহেতু তারা এক্সপেকটেশন করতেছে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটি জব করবেন, আপনি একটা রিল্যাক্স জব নেবেন এবং এর পাশাপাশি সন্ধ্যার পরে বা আপনার ফ্রি টাইমে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করবেন এবং দুইটা ভ্যালুকে আপনি কম্পেয়ার করে আপনার ফ্যামিলির সামনে উপস্থাপন করবেন। তারপরে আপনার ফ্যামিলি যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি ফুল টাইম ফ্রিল্যান্সিংয়ে আসবেন, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এটাকে বলা হচ্ছে পরিস্থিতি বিবেচনা। এবং এটা হচ্ছে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে তাদের জন্য। অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনি যদি একটা জব করেন আর ফ্রিল্যান্সিংটাকে যদি পার্ট টাইম হিসেবে নেন তাহলে আপনার জন্য কিন্তু ডাবল বেনিফিট আসতেছে। আপনার জব ভ্যালু আপনি পাচ্ছেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কিছুক্ষণ সময় দেওয়ার কারণে 2-3 ঘন্টা সময় দেওয়ার কারণে আপনি কিন্তু অনেক ভালো পরিমাণ উপার্জন করতে পারবেন। দুটো মিলে আপনার একটা ভালো সিচুয়েশন হতে পারে। এটা হচ্ছে অনার্স মাস্টার্স যারা কমপ্লিট করছে তাদের জন্য একটা পরিস্থিতি বিবেচনা। বাট ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ইন্ডাস্ট্রিটা আমরা বেসিক্যালি বিবেচনা করি যে যারা ঝরে যাওয়া স্টুডেন্ট লাইক ধরেন কেউ স্কুল কমপ্লিট করতে পারে নাই, কেউ কলেজ কমপ্লিট করতে পারে নাই, কেউ বিশ্ববিদ্যালয় কমপ্লিট করতে পারে নাই, বা কারো কোনো সমস্যা আছে, বা কেউ বসে গেছে, বা কারো লাইফে কোনো হার্ট আছে, বা কেউ কোনো কষ্ট পাইছে, বা কেউ স্বাভাবিক না, বা এই ধরনের তাদের ব্রেন সচল আছে বাট তারা হয়তো দেখা যাচ্ছে যে অন্যান্য অনেক কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখতেছে। অনেক ধরনের মানুষ আছে যারা জীবনে সব কিছুতে আনন্দ উৎসাহ বোধ করে না। তাদের মধ্যে যারা আছে সেরকম ছেলেপেলেরা যদি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আসে তাহলে কিন্তু তাদের সময়টা ব্যবহৃত হয়। এটাকে আমরা বলি পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থা। যারা পিছিয়ে পড়া সামাজিক ব্যবস্থার মধ্যে বসবাস করে তাদেরকে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ে সবচেয়ে বেশি এনকারেজ করা হয়। কারণ হচ্ছে যে আপনি আপনার সময়টাকে ইউটিলাইজ করেন, আপনি সক্ষম, আপনার জন্য রাষ্ট্রে অনেক ভালো চাকরি আছে। সেক্ষেত্রে আপনি ভালো চাকরি ছেড়ে যদি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মার্কেট প্লেসে কাজ করা শুরু করে দেন তাহলে যারা পিছিয়ে পড়ে আছে, যারা শুধু ব্রেনটাই ইউজ করতে পারে, যাদের জন্য শুধু ব্রেনটাই ইউজ করার মতো মেথড আছে, তারা কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবে। কারণ আপনি হচ্ছেন ওভার কোয়ালিফাইড, ক্লায়েন্ট আপনাকে না জেনে অনেক সময় কাজ দিয়ে ফেলাইতে পারে। আর যারা পিছিয়ে পড়া আছে তারা কিন্তু সরাসরি কাজ নাও পেতে পারে, তাদের জন্য কাজের জন্য স্ট্রাগল করতে হতে পারে, নিজস্ব পলিসি তৈরি করতে হতে পারে, কাজ পাইতে দেরি হতে পারে, বা তাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। সো এটা আমার ব্যক্তিগত সাজেশন, আমি কাউকে ডিসএঙ্গেজ করতেছি না, আমি কাউকে ডিসকারেজও করতেছি না। আপনার যদি ফ্রিল্যান্সিং করতে ভালো লাগে আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আসবেন, আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করবেন। কিন্তু আপনি যখন কাজটা করতেছেন তখন কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে যে আপনার আশেপাশে পরিস্থিতিটা কী সিচুয়েশনে আছে, বা আপনার দেশের অবস্থা কী সিচুয়েশনে আছে, বা আপনার কী ধরনের মেন্টালিটি মেনটেন করতে হবে। আপনি যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত বন্ধুবান্ধবকে টেক কেয়ার করছেন, তেমনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ওয়ার্ল্ডেও আপনাকে একচেটিয়া টেক কেয়ার করতে হবে সবাইকে। যে আপনার স্কোপ আছে, আপনি একটানে $1-1.5 লাখ উপার্জন করলেন, আর আপনার যাদের স্কোপ নাই তাদেরকে আপনি ব্যথা দিলেন, কষ্ট দিলেন, তাহলে কিন্তু আপনি এই প্রফেশনে খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না। কারণ এভরি অ্যাকশন হ্যাভ এ রিঅ্যাকশন বলে একটা শব্দ আছে। ওকে, তারপরে আসি সক্ষমতা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে আপনার শারীরিক শক্তি, আপনার মানসিক শক্তি, আপনার ফিজিক্যাল রিল্যাক্স, আপনার মেন্টাল রিল্যাক্স, আপনার পারিপার্শ্বিক অবস্থা, আপনার ফ্রেন্ড সার্কেল কন্ডিশন, আপনি যাদের উপর ডিপেন্ডস করে চলাফেরা করেন, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদের উপরে কন্ডিশন, এই জিনিসগুলো আপনাকে সক্ষমতা বিবেচনায় আনতে হবে। এটা হচ্ছে এক ধরনের সক্ষমতা যে আমি এটার জন্য ফিট আছি কিনা 100%। আর সেকেন্ড হচ্ছে আপনার ডিভাইস, ইন্টারনেট কানেকশন, আপনার কাজ করা পরিস্থিতি, কাজ করা পরিবেশ, এগুলো ওকে আছে কিনা, মিনিমাম একটা লেভেলে কাজ করা আছে কিনা। যেমন আমাদের দেশে গ্রাম বাংলার ফ্রিল্যান্সাররা মশারি টাঙ্গায় কাজ করে, কারণ এটা হচ্ছে তার কষ্ট, কারণ এখানে প্রচুর পরিমাণ মশা, এবং প্রচুর পরিমাণে মশা থাকার কারণে সে হয়তো ওরকম সিচুয়েশন থেকে আসতেছে, বিলংস করতেছে, এবং সে কষ্ট করে কাজ করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, একসময় ভালো পয়সা করে উপার্জন করতেছে, তারপরে সে বিল্ডিং বানাচ্ছে, তারপরে সে বাসা বানাচ্ছে, এবং সে সুন্দর করে আবার কাজ করতেছে। তো এটা হচ্ছে এক ধরনের সক্ষমতা বিবেচনা যে হ্যাঁ আমি কি কষ্ট করে স্ট্রাগল করতে পারবো কিনা, এটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। আপনার ডিভাইস, আপনার মোবাইল আছে কিনা, আপনার ট্যাব আছে কিনা, বা আপনার ল্যাপটপ আছে কিনা, আপনার ডেস্কটপ কম্পিউটার আছে কিনা, আপনি সবসময় কাজ করতে পারবেন কিনা, আপনি কন্টিনিউয়াস কম্পিউটারের সামনে বসে থাকতে পারবেন কিনা, বা আপনাকে অন্য কোনো পরিস্থিতি ফেস করতে হবে কিনা, নাকি আপনার মারামারি লেগে যাবে, নাকি আপনার আশেপাশে গ্যাঞ্জাম লেগে যাবে, এই জিনিসগুলো আপনাকে বিবেচনা করতে হবে। এবং প্রথমে কয়েক মাস কিন্তু আপনাকে ইন্ডাস্ট্রি দিতে হবে। আপনি ইন্টারনেট কানেকশন স্টেবল আছে কিনা, কন্টিনিউয়াস নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ আছে কিনা, বা আপনার গ্রাম বা উপজেলা বা আপনার থানাতে সবাই মিলে আপনি একটা ব্রডব্যান্ড কানেকশন সেট আপ করতে পারেন কিনা, নির্বিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন পান কিনা, আপনার ক্লায়েন্ট সবসময় আপনাকে অনলাইনে পায় কিনা, এই জিনিসগুলো আপনাকে প্রথম দিকে বিবেচনা করে আগাইতে হবে। যেন আমি যদি এই সবগুলো ফ্যাসিলিটিস তৈরি করতে পারি তাহলে আমার
জন্য কাজ পাওয়াটা অনেক সহজ হবে। আমি যদি অনলাইনে সবসময় না থাকি, আমার ক্লায়েন্ট যদি আমাকে অনলাইনে না পায়, আমার ক্লায়েন্ট যদি আমাকে মেসেজ করে না পায়, আমার ক্লায়েন্ট যদি আমার কাছে রেসপন্স পাইতে দেরি করে, আমার ক্লায়েন্টের যদি কোনো আর্জেন্সি থাকে, তাহলে কিন্তু আমার জন্য কাজ পাইতে অনেক ধরনের সমস্যা হতে পারে। সো ফ্রেন্ডস, আমাকে এই পুরো জিনিসগুলো বিবেচনা করতে হবে যে আমাকে পারিবারিকভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে কিনা, সামাজিকভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে কিনা, আমি নিজে স্ট্রাগল করতে রেডি আছি কিনা, এবং আমার অন্যান্য ফ্যাসিলিটিসগুলো, আমার ডিভাইসগুলো ওকে আছে কিনা, আমার ব্যাকআপ আছে কিনা, আমি 3-4 মাস ব্যাকআপ দিয়ে চলতে পারবো কিনা, আমি কোথাও থেকে ব্যাকআপ মানি ম্যানেজ করতে পারবো কিনা। ঘটনা হচ্ছে, আমি যদি ব্যাকআপটা রেডি থাকে তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে আমার 100% মেধাকে ব্যবহার করে আমি কিন্তু কাজে লাগতে পারবো। আর যদি ব্যাকআপ না থাকে, আমার যদি স্ট্রাগল করার মেন্টালিটি থাকে, আমাকে ফ্যামিলি থেকে স্ট্রাগলিং করা মেন্টালিটি সাপোর্ট দিবে কিনা, আমার সেই পরিমাণ মেন্টালিটি আছে কিনা, আমার ফ্যামিলি আমাকে টানা কয়েক মাস সাপোর্ট দিবে কিনা নির্বিচ্ছিন্ন। কারণ একবার কাজ যদি আপনার পাওয়া শুরু হয়ে যায় আর আপনি যদি নির্বিচ্ছিন্ন 5 স্টার পেতে থাকেন, তাহলে কিন্তু আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না। ওকে, 1 নম্বর পয়েন্ট গেল পরিস্থিতি বিবেচনা। দ্বিতীয় পয়েন্টে আমরা আসতেছি স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল পর্যালোচনা। যে আমি যদি মোবাইল ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমার অনেক কাজ জানা থাকতে পারে। কারণ আমি মোবাইলে, যারা আমাদের দেশের ছেলেপেলে যারা আছে মোবাইল নিয়ে বসে থাকে, দামি দামি মোবাইল আছে, তারা কিন্তু বসে বসে মোবাইলকে ঘাটে যে এটা কি, ওইটা কি, হোয়াট ইজ দিস, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফ্রেন্ডদের কাছ থেকে শুনে এটা করে, কাট করে, এডিট করে, ভিডিও তৈরি করে, লাইকি করে, টিকটিক করে, বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করে, বা অনেক ধরনের টুকটাক কাজ করে তারা বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখে, অনেকে ইউটিউব ভিডিও প্রমোশনের কাজ করে, বা অনেক ধরনের বেসিক কাজ আছে, বা মোবাইলে অনেক ধরনের কাজ আছে, এগুলো কিন্তু সে অটোমেটিক্যালি শিখে ফেলায়। তো বেসিক্যালি হচ্ছে যে স্কিল পর্যালোচনা করা, যে আমার আসলে কি মন চায়। আমি যদি ইন্টারনেটে বসে থাকি, তাহলে আমার ইন্টারনেটে ঢুকলে আমার সামনে, মনে করেন যে আপনি একটা রুমে বসে আছেন, আপনার সামনে কম্পিউটার দেওয়া আছে, আনলিমিটেড ইন্টারনেট দেওয়া আছে, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়া আছে। এখন আপনার কী করতে মনে চাচ্ছে? তা আপনার কি গ্রাফিক্স দেখতে ইচ্ছা করতেছে, আপনার কি মুভি দেখতে ইচ্ছা করতেছে, বা আপনার কি ডিজাইনিং করতে ইচ্ছা করতেছে, বা আপনার কি প্রোগ্রামিং করতে ইচ্ছা করতেছে, নাকি আপনার রিসার্চ করতে ইচ্ছা করতেছে? এই জিনিসটার উপরে বিবেচনা করে আপনি যদি আগান, তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত লাইফে আপনি রিল্যাক্স থাকবেন। কারণ আপনার যদি ডিজাইনিং করতে ইচ্ছা করে আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং কাজ না করে অন্য কোনো কাজ করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য কষ্ট হয়ে যেতে পারে। যেমন ধরেন, আপনার গ্রাফিক্স ডিজাইনিং করতে ভালো লাগে আর আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করে দিলেন, তাহলে কিন্তু দুইটা আপনার মাঝে কনফ্লিক্ট করতে পারে। আপনার ডাটা এন্ট্রি করতে ভালো লাগে, ওয়েব রিসার্চ করতে ভালো লাগে, আপনি ভিডিও এডিটিং করা শুরু করে দিলেন, তাহলে কিন্তু আপনার মাঝে কনফ্লিক্ট করতে পারে। আপনার কাজের প্রয়োজনে যতটুকু জানা দরকার আপনি ততটুকু করে নেবেন। আপনার যদি ওয়েবসাইট ডিজাইনার হতে ইচ্ছা করে, তাহলে আপনি ওয়েবসাইট ডিজাইনিং হতে বেসিক যে প্রোগ্রামিংগুলো আছে, সেই বেসিক কাজগুলো যখন আপনি কমপ্লিট করবেন, তারপরে কিন্তু আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে কাজ শুরু করতে পারবেন। ওয়েব ডিজাইনার হিসেবে কাজ শুরু করার জন্য আপনাকে কিছু প্রফেশনাল সার্টিফিকেট দেখাইতে হবে, বা ধরেন যে আপনার কিছু কাজ দেখাইতে হবে, কিন্তু যে কাজগুলো আপনি পোর্টফোলিও আকারে আপনার প্রোফাইলে রাখতে পারবেন। সো এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। আমরা যেটা বলি, যারা অনেক আগে থেকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কাজের সাথে জড়িত আছি, বা যারা অনেক আগে থেকে রেমিটেন্স আনতেছি বাংলাদেশে, বা রেমিটেন্সের যোদ্ধা হিসেবে বিবেচিত, তাদের ভিতরে আমরা প্রথমে যে জিনিসটা বলি যে আপনি ঠান্ডা মাথায়, কুল ব্রেইনে একটি সম্পূর্ণ ফ্যাসিলিটিস সহ 1 কাপ চা, 1 কাপ কফি, 1 গ্লাস পানি বা 1 বোতল পানি, একটি টেবিল, একটি চেয়ার, একটি রুম, এবং একটি ল্যাপটপ, একটি ইন্টারনেট অথবা একটি ডেস্কটপ, একটি ইন্টারনেট কানেকশন নিয়ে আপনি বসবেন। ঠান্ডা মাথায় ফ্রেশ থাকবেন, পারলে গোসল করে বসবেন, একদম ফ্রেশ থাকবো। বসে আপনি ইন্টারনেটে বসে চিন্তা করবেন যে আপনার কী করতে ভালো লাগতেছে, হোয়াট আই ক্যান ডু, বা হোয়াট ক্যান আই ডু, বা আমার কী করতে ভালো লাগতেছে, বা আমি কী করতে পারবো, বা আমার দ্বারা ইন্টারনেট ওয়ার্ল্ডে কী কাজ করা সম্ভব। এই জিনিসটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি অলরেডি স্কিলড হয়ে গেছেন। কারণ আপনি নিজেই নিজেকে আইডেন্টিফাই করে ফেলাইছেন যে আমি এই কাজটা করতে পারবো। সেকেন্ডলি হচ্ছে ট্রাই এবং স্টার্ট শুরু করা, এবং ট্রাই এবং স্টার্ট শুরু করার মধ্যে আপনি প্রথম যে সুবিধাটা বেছে নেবেন সেটা হচ্ছে ফ্রি রিসোর্স ব্যবহার করবেন। পৃথিবীতে ইউটিউবে এবং গুগলে প্রচুর পরিমাণ ফ্রি রিসোর্স দেওয়া আছে, যেগুলো দেখে কাজ শুরু করলে, আপনি কাজ শেখা শুরু করলে আপনি কিন্তু অনেক পরিমাণ ডেভেলপ করতে পারবেন। আপনার ডেভেলপমেন্টটা আপনি নিজেই দেখতে পারবেন, যে আপনাকে অর্থ খরচ না করে ইন্টারনেটে যারা রিসোর্স দেওয়া আছে তাদের রিসোর্স ব্যবহার করে আপনি কিন্তু কাজ শিখতে পারবেন, এবং একই সাথে কাজের জন্য যুদ্ধ শুরু করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে এমবিটা বিবেচনা করতে হবে, যে আপনি কোথায় আছেন, কী ধরনের এমবি আপনাকে খরচ করতে হবে, এবং সেই এমবির মাধ্যমে আপনি কি পুরো জিনিসটা কাভার করতে পারবেন কিনা, বা আপনার কত পরিমাণ গিগাবাইট ডাটা কিনতে হবে, বা কারা সবচেয়ে কম সাশ্রয়ে আপনাকে গিগাবাইট দিচ্ছে। আপনার যদি আর্থিক কষ্ট থাকে, তাহলে যারা বেশিরভাগ ফ্যাসিলিটিস দিচ্ছে তাদের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে আপনাকে এই ফ্যাসিলিটিসগুলো আদায় করে নিতে হবে। এই জিনিসগুলো শিখে কাজে নামতে হবে। প্রথমেই আমি কোর্স শিখতে গেলাম বা প্রতিষ্ঠানে চলে গেলাম, বা ওরা আমাকে শিখাই দিল, ওরা কিন্তু আপনাকে একদম গুলায় জিনিসটা আপনার পেটের ভিতরে ঢোকাই দিতে পারবে না। ওরা আপনাকে যে কোর্সটা শেখাবে সেই কোর্সটা আপনি ম্যাক্সিমাম আপনি ইন্টারনেট থেকেও শিখতে পারবেন।
ওকে, এটা গেলো স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনি কাজ শুরু করার পরে আপনি আস্তে আস্তে কোর্স শিখে নেবেন, বা প্রয়োজনে আপনি সরকার নির্ধারিত আইটি প্রতিষ্ঠানগুলো যে সকল সার্টিফিকেটে ভ্যালু আছে সেসব জায়গায় আপনি কাজ শিখতে পারবেন, যেন আপনি যদি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, মার্কেট প্লেস, ওয়েবসাইটে ব্যর্থ হন, তারপরেও আপনার কাজটা যেন আপনি আপনার কাজটা যেন কোথাও, আপনার সার্টিফিকেটটা যেন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে যেন মূল্যায়িত হয়, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে ফ্রেন্ডস, 3 নম্বরে চলে আসি, যে আপনার কম্পিউটার দক্ষতা, যে আপনার কম্পিউটার, ল্যাপটপ, ডিভাইস, ইন্টারনেট এগুলোর সম্বন্ধে আপনার একটা বেসিক দক্ষতা থাকতে হবে, যে আমি কম্পিউটার চালাতে পারি কিনা, কম্পিউটার অন অফ করতে পারি কিনা, কম্পিউটার বেসিক সমস্যাগুলো সমাধান করতে পারি কিনা, যে কোনো সফটওয়্যার ইনস্টলেশন করতে পারি কিনা, আমার উইন্ডোজটা আমি পরিবর্তন করতে পারি কিনা, বা আমার অন্যান্য মার্কেট প্লেস রিলেটেড যে সফটওয়্যারগুলো আমার লাগবে সেগুলো আমি ডাউনলোড করে ইনস্টল করতে পারবো কিনা, বা কী কী সফটওয়্যার লাগে, বা কী কী ধরনের কম্পিউটার লাগে, বা কী কী ধরনের কম্পিউটার আমাকে তৈরি করতে হবে, বা আমার কাছে এই মুহূর্তে কী ধরনের কম্পিউটার আছে বা কী ধরনের ডিভাইস আছে, এই জিনিসগুলো আমাকে বিবেচনা করতে হবে। প্রথমে হাই রিস্ক নেওয়া যাবে না, যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করবো, মার্কেট প্লেস করবো, এই বলে আমি 5 লক্ষ টাকা খরচ করে ফেললাম, এই কাজ করা যাবে না। আপনার থাকতে পারে কোটি টাকা, আপনার থাকতে পারে লক্ষ লক্ষ টাকা, কিন্তু আপনি প্রথমে যে জিনিসটা বিবেচনা করবেন, যে আমি ইনভেস্ট করার আগে আমাকে মাস্ট বি ভাবতে হবে যে আমি এখান থেকে রিটার্ন পাবো কিনা। আপনি প্রকৃত বুদ্ধিমান হবেন তখনই যখন আপনি বুঝতে পারবেন যে ইনভেস্ট থেকে রিটার্ন পাওয়া যায় কিনা। যেমন শেয়ার মার্কেটে আপনি যদি ইনভেস্ট করেন, শেয়ার মার্কেটে আপনি যদি শেয়ার কিনেন, তাহলে কিন্তু আপনি জেনে শুনে বুঝে আশেপাশে 10-12 জনের কাছে খবর নিয়ে, 10-12 জনের কাছে বাসায় যেয়ে, তাদের অফিসে যেয়ে, তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে চা পান খেয়ে, তারপরে কিন্তু তার সাথে সমস্ত তথ্য নিয়ে আপনি কিন্তু শেয়ার বাজারে যেয়ে ইনভেস্ট করতেছেন। তার কারণ হচ্ছে আপনার কিন্তু রিটার্ন পাওয়ার একটা চিন্তা থাকে। এখন আপনি দেখতেছেন যে আপনার আশেপাশে 15-20 জন ফ্রিল্যান্সিং করতেছে, তারা প্রচুর পরিমাণ টাকা উপার্জন করতেছে, সেক্ষেত্রে তাদেরকে দেখে আপনি যদি প্রথমে ইনভেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি অনেক জায়গায় ব্যর্থ হতে পারেন, কারণ সে কিন্তু তার সেকশনে ডেভেলপ করতেছে। আপনাকে আপনার সেকশনে ডেভেলপ করতে হলে আপনাকে কিন্তু সেইভাবে আগাইতে হবে যেন আপনি কোথাও ইনভেস্টমেন্টটা লস না খান। আপনি প্রথমেই দামি কম্পিউটার না কিনে আপনাকে প্রথমে দেখতে হবে যে আমি বেসিক পর্যালোচনাটুকু শেষ করি, আমার বাসায় যে কম্পিউটার আছে, আমার বাসায় যে ল্যাপটপ আছে, বা আমার পরিচিত জনের কাছে যে কম্পিউটার আছে বা পরিচিত জনের কাছে যে ল্যাপটপ আছে, সেগুলো দিয়ে একটা ইন্টারনেট কানেকশন নিয়ে আমাকে বেসিক পর্যালোচনাটুকু শেষ করে ফেলাইতে হবে, যে হ্যাঁ আমি পারবো, আই এম কনফিডেন্ট, নাও আই শ্যাল গো ফর মেকিং সেট আপ এ স্টুডিও, সেট আপ এ ওয়ার্ক স্টেশন। আমরা এটাকে বলি ওয়ার্ক স্টেশন, আর ইউটিউবের ক্ষেত্রে এটার নাম হচ্ছে স্টুডিও। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম 3 নম্বর পয়েন্টটা, যে আমার ডিভাইস অ্যাভেলেবিলিটি, আমি এটাকে অপারেট করতে পারি কিনা, এটা আমার জন্য সহজলভ্য কিনা। 4 নম্বরটা হচ্ছে প্রি ফাইন্যান্সিয়াল স্টেজ। ফ্রিল্যান্সিং করার আগে এই মুহূর্তে আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কী। আমার যদি এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা হয় কষ্টের, যেমন আমি টিউশনি করতেছি, আমার কিছু অর্থ জমা আছে, সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিং করার চিন্তা করতেছি, তাহলে কিন্তু আমাকে খুবই স্লোলি আগাইতে হবে, যেন আমার নিত্যনৈমিত্তিক জীবনে কোনো বিস্তার প্রভাবের সমস্যা না হয়, বা কোনো ধরনের ঝামেলা তৈরি না হয়, বা আমার যে রানিং ফ্লোটা আছে, ওয়ার্ক ফ্লোটা আছে, মানি ফ্লোটা আছে, সেটা যেন আমার কাছে অ্যাভেলেবল, আমার কাছে যেন রিজনেবল থাকে, বা আমার কাছে যেন পর্যাপ্ত থাকে, বা আমি যদি এই মুহূর্তে ফ্রিল্যান্সিং শুরু করি, আমি 2-3 মাস 4 মাস এই জিনিসটা নিয়ে চলতে পারবো কিনা, এই ব্যাপারটা নিয়ে আরও 2 নম্বর 3 নম্বর স্টেজে অলরেডি আলোচনা করে ফেলাইছি। যে প্রি ফাইন্যান্সিয়াল স্টেজ, আমার কাছে যদি মনে হয় যে আমি কনফিডেন্ট, আমি পারবো ফ্রিল্যান্সিং করতে, তাহলে আমি যদি আমার কাছে যদি পারফেক্ট স্কোপ থাকে, যারা বুদ্ধিমান, যারা পড়াশোনা করে, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, বা এসএসসি এইচএসসি কমপ্লিট করে আসছে, তাদেরকে কিন্তু স্টাডি করে, পড়াশোনা কমপ্লিট করে তারপরে কিন্তু এই পর্যন্ত আসতে হয়েছে। সো ফ্রেন্ডস, এখানে আপনাকে মনে রাখতে হবে যে আমি যে কাজটা শুরু করতেছি, পারফেক্ট স্কোপ, আমি যখন কাজটা শুরু করতেছি সেটা আমি ফিডব্যাক আনতে পারবো কিনা, বা আমি কি আমার ফ্যামিলির জন্য বার্ডেন হয়ে যাবো কিনা, আমার বাবা মা আমার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় কিনা, কারণ এটা একটা এক্সট্রা খরচ। প্রথম হচ্ছে ইলেকট্রিসিটি খরচ, এরপর হচ্ছে ইন্টারনেট খরচ, এরপর হচ্ছে কন্টিনিউয়াস আপনি যদি ল্যাপটপ কম্পিউটার সামনে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার আপনার ফিজিক্যাল যে কোনো সমস্যা হতে পারে, যেমন আপনার কোমর ব্যথা শুরু হয়ে যেতে পারে, আপনার মেরুদণ্ড ব্যথা শুরু হয়ে যেতে পারে, অথবা আপনার ব্রেনও ব্যথা হতে পারে, বা আপনার শরীরে বিভিন্ন ধরনের রিয়েকশন হতে পারে, সেটা আবার আপনার জন্য ডাক্তারি খরচ নিয়ে আসতে পারে। এরকম বিভিন্ন বিষয়গুলো আপনাকে বিবেচনা করে আপনাকে কিন্তু পরে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ওয়ার্ল্ডের জন্য কাজ শুরু করতে হবে। এবং এর মাঝে হচ্ছে যে প্রি ফাইন্যান্সিয়াল স্টেজ বলতে বোঝানো হচ্ছে যে আমি একটা টিউশনি করতেছিলাম, টিউশনিটা ছেড়ে দিয়ে আমি 3-4 মাস কাজ করতেছি। এই 3-4 মাস জন্য আমি কারো কাছ থেকে টাকা পয়সা না নিই, আমি যেন কোনো বাবা মার কাছে টাকা পয়সা না নিই। তারা যদি বলে যে, তারা বলে যে হ্যাঁ আমার একটা ফ্রিল্যান্সিং আমি একটা চেষ্টা করতেছি, আমি দেখি এটা আমার জন্য হয় কিনা। এরকমভাবে যদি আপনি কম্প্রোমাইজিং ওয়েতে যদি আগান, তাহলে জিনিসটা আপনার ফ্যামিলি থেকে আপনাকে সাপোর্ট দেবে, যে ঠিক আছে সে নিজের জন্য চেষ্টা করতেছে, দেখা যাক কী হয়। বাট আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করবো, আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, আমি এটা করবোই, নাহলে আমি ভাঙচুর করবো, নাহলে আমি এটা ভেঙে ফেলালাম, টিভি ভেঙে ফেলালাম, ফ্রিজ ভেঙে ফেলালাম, এটা করলে আপনার কিন্তু সেই জিনিসটা হবে না। কারণ এটা কিন্তু আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু আপনি লং টাইম কাজ করতে পারবেন না। আপনাকে অনেক সময় কাজ করতে হবে, অনেক সময় আপনাকে চা খাইতে হবে, আপনার ফ্যামিলি আপনাকে ডাক দেবে, আপনাকে আদর করে
করে খাওয়াবে, আপনাকে আবার গোসলের কথা স্মরণ করাই দেবে, ঘুমানোর কথা স্মরণ করাই দেবে, এবং সব কিছু মনে করেই কিন্তু আপনাকে সামনে দিয়ে কাজের জন্য আগাইতে হবে। সো এই প্রি ফাইন্যান্সিয়াল স্টেজ বা প্রি স্টার্টিং স্টেজ, এই জিনিসটা আপনাকে প্রিপেয়ার করে পরে কিন্তু আপনাকে কাজে বসতে হবে। এবার আসি 5 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে একাগ্রতা এবং নির্বাচনের চেষ্টা। কোনো কাজ যদি আপনি মনোযোগ দিয়ে না করেন তাহলে কিন্তু সে কাজে আপনি সাকসেসফুল হতে পারবেন না। একাগ্রতা যদি আপনার কাজের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি সে কাজে কোনোভাবেই সাকসেসফুল হতে পারবেন না। একজন ফ্যাশন মডেল সে যদি মডেলিং শুরু করে তাহলে কিন্তু তাকে প্রথমে অনেক পরিমাণ ধাক্কা খেতে হবে, অনেক জায়গায় হ্যারেস হইতে হয়, অনেক ধরনের কটু কথা শুনতে হয়, অনেক কোম্পানি তাকে রিজেক্ট করে, অনেক জায়গায় তাকে পোর্টফোলিও সাবমিট করতে হয়, অনেক ডাইরেক্টর তাকে অনেক ডাইরেক্টর বা ফ্যাশন মডেল যারা তৈরি করে, যেগুলো ফ্যাশন মডেলিং নিয়ে যারা কাজ করে, তারা যদি তাকে পছন্দ করতে হবে, তাকে দিয়ে ওই প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করাইতে হবে, প্রোডাক্টটা প্রমোশন করাইতে হবে, এরকম অনেক বিষয় কিন্তু ওর সামনে থাকে। তেমনি আপনি যখন ইন্টারনেটে সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করতেছেন তখন আপনাকে দেখতে হবে যে আপনাকে একাগ্রতা জিনিসটা আছে কিনা, আপনি যে প্রথম থেকে শুরু করতেছেন আপনার লাইফে সব কিছু ঠিক আছে কিনা, নিয়মিত খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, নিয়মিত ঘুম ঠিক আছে কিনা, নিয়মিত ধর্ম ঠিক আছে কিনা, নিয়মিত আচার আচরণ ঠিক আছে কিনা, আপনার সামাজিক ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক আছে কিনা, তারপরে আপনার রেগুলার চেষ্টাটা ঠিক আছে কিনা, আপনি যে টিউটোরিয়ালটা দেখতেছেন সেই টিউটোরিয়ালটা আপনি কমপ্লিট করতে পারতেছেন কিনা, সেখান থেকে আপনি সব কিছু শিখতে পারতেছেন কিনা, তারপরে আপনি যেসব মার্কেট প্লেসে চেষ্টা করতেছেন সেসব মার্কেট প্লেসে আপনি অ্যাকুরেটলি চেষ্টা করতে পারতেছেন কিনা, মানুষের কাছে সাহায্য পাচ্ছেন কিনা বা ফ্রি ডিসকাশন পাচ্ছেন কিনা, এরকম পুরো জিনিসটা আপনাকে বিবেচনা করতে হবে যে আপনার পুরো কাজটার ভিতরে একাগ্রতা আছে কিনা। যদি একাগ্রতা না থাকে তাহলে কিন্তু আপনার কাজের চেষ্টা বিচ্ছিন্নতা ঘটবে এবং আপনি কিন্তু উল্টাপাল্টা আচরণ শুরু করতে পারেন। আপনি যদি ইনভেস্ট করে কাজে আসেন তখন আপনার কাছে মনে হবে হায় হায় আমি এত টাকা কোথেকে পারবো, আমাকে তখন টাকাটা ম্যানেজ করতে হবে, আমি তো একজনের কাছে লোন করছি, আমি তো একজনের কাছ থেকে ব্যাংকে থেকে লোন করছি, আমি তো একজনের কাছে টাকাটা চেয়ে নিয়ে আসছি, এখন আমি কীভাবে এই টাকাটা শোধ করবো, আমাকে ইন্টারনেটে এখন টাকাটা এনিহাও ম্যানেজ করতে হবে, পরে আপনি মানুষকে ঠকানো শুরু করে দিতে পারেন। কারণ আপনাকে টাকাটা ম্যানেজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি যদি মানুষকে ঠকানো শুরু করে দেন তাহলে কিন্তু আপনি ঠকবাজ হয়ে গেলেন। তো ঠকবাজ যদি আপনি হয়ে যান তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সার ক্যারিয়ারটা তৈরি হলো না। আপনাকে মানুষ গালিগালাজ করবে, আপনাকে আপনার পরিচিত মহল থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনার সামাজিক ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, আপনার পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, আপনার বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, ইভেন আপনার গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের কাছে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, কারণ চিটার বা ঠকবাজ এদেরকে কেউ পছন্দ করে না। সো আপনাকে কিন্তু খুব ভালো করে চিন্তা ভাবনা করে এই জায়গায় আগাইতে হবে যে আমি ইন্টারনেটে কারোর কাছে টাকা চাইতে পারবো না, আমি চেষ্টা করতেছি ডলার উপার্জন করার জন্য, যে ডলারটা দেশের জন্য হবে রেমিটেন্স এবং আমার জন্য হবে রেভিনিউ, আমার পকেটে ডলারটা থাকবে, আমার ব্যাংকে ব্যালেন্স হবে, আমি আমার পরিবারকে ঠিকমতো সময় দিব, আমার যদি স্ত্রী অথবা গার্লফ্রেন্ড থাকে তাকেও আমি সময় দিব, এবং আমার যে বন্ধুবান্ধব থাকে সেখানেও আমি সময় দিব, আমার যে সোসাইটি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে সামাজিকভাবে আমি যদি পপুলার হই সেখানেও আমি সময় দিব, আমার সমস্ত বন্ধুবান্ধবদের সাথে আমি একসাথে ঠিকমতো সব কিছু বজায় রাখবো, আমার সমস্ত লাইফ বজায় রাখবো, যাতে আমি কারোর কাছ থেকে আইসোলেশনে চলে না যাই। যদি আমি কারোর কাছে আইসোলেশনে চলে যাই তাহলে কিন্তু আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে চিন্তায় পড়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ আমার ফ্রেন্ডটা তো আমার দোস্তরা তো আমার কাছে ছিল, সে তো আমার কাছে হঠাৎ করে আলাদা হয়ে গেলো, এখন তার লাইফে কী হবে। আপনার টোটাল ফ্রেন্ড সার্কেল আপনি একদিকে চলে যাবে, আপনি আরেকদিকে চলে যাবেন। সো আপনাকে যদি সাকসেস পাইতে হয় আপনাকে সব কিছু মেনটেন করে তারপরে এই জায়গায় কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করা মানে এই না যে সারাদিন আপনি কম্পিউটার বা ইন্টারনেটে পড়ে থাকবেন। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করা মানে হচ্ছে এই যে পারফেক্ট সব কিছু জিনিস বুঝে একদম পারফেক্ট প্লেসে আপনার মেরিটটাকে স্কোপলি ব্যবহার করা, মেরিটটাকে ইউটিলাইজ করা, এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। আর আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হতে চান বা ফ্রিল্যান্সিংয়ে বড়সড় প্রজেক্ট পান তখন যদি আপনি 8 থেকে 10 জনকে নিয়ে কাজ শুরু করে দেন বা আপনি যদি এককভাবে কোনো মেথড আবিষ্কার করতে পারেন সেটা নিয়ে যদি আপনি 10 জনকে নিয়ে কাজ করতে থাকেন তাহলে আপনি হবেন একজন সাকসেসফুল আউটসোর্সার বা আপনাকে বলা হবে একজন সাকসেসফুল আউটসোর্সিং অর্গানাইজেশন। এরকমভাবে আপনাকে এই জিনিসটা বিবেচনায় রাখতে হবে যে আমার কাজের জন্য একাগ্রতা এবং নিরবিচ্ছিন্নতা এই দুটো জিনিস যেন থাকে এবং রেগুলারিটি যেন আমার মেনটেন হয়। এখন চলে আসি মার্কেট প্লেস ওয়েবসাইট সিলেকশন করা। মার্কেট প্লেস ওয়েবসাইট সিলেকশন করার ক্ষেত্রে আপনি যদি অ্যাকুরেট না হন তাহলে কিন্তু আপনি অ্যাকুরেটলি কাজ নাও পেতে পারেন। আপনি যদি মার্কেট প্লেস ওয়েবসাইট ঠিকমতো সিলেকশন না করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার কাজ থেকে অনেক পরিমাণ বঞ্চিত হতে পারেন। আপনি যদি ফিভারের জন্য পারফেক্ট হন আর আপনি যদি অন্য মার্কেট প্লেসে যে কাজ শুরু করে দেন তাহলে কিন্তু আপনার পারফেক্ট উপার্জনটা নাও আসতে পারে। সো আপনাকে 8 থেকে 10টা মার্কেট প্লেস নিয়ে পর্যালোচনা করতে হবে। প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কোনো পেইড প্রোগ্রাম কিনতে হবে না, কোনো পেইড মেম্বারশিপ কিনবেন না। আপনি শুধু রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে তাদের ক্যাটাগরিগুলো বিবেচনা করবেন এবং আপনি 8 থেকে 10টা মার্কেট প্লেস বিবেচনা করলে আপনি অ্যাকুরেটলি বুঝতে পারবেন যে কোন মার্কেট প্লেসে আপনি কাজ করলে ভালো করবেন। তো আমি যেহেতু এসইও ক্লার্কে কাজ করি এবং এসইও ক্লার্ক রিলেটেড মার্কেট প্লেস টিউটোরিয়াল আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আমার একটা মার্কেট প্লেস রিলেটেড টিউটোরিয়াল আছে। আমি আপনাকে সাজেশন করব আপনি যদি সার্ভিস সেল করতে চান, এসইও রিলেটেড সার্ভিস সেল করতে চান বা ইন্টারনেটের যে কোনো অনেস্ট পলিসি সব কিছু এসইওর অন্তর্গত। সো আপনি যদি সেভাবে কাজ করতে চান তাহলে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি এসইও ক্লার্কে ফ্রি রেজিস্ট্রেশন করেন, ফ্রি প্রোফাইল তৈরি করেন, ফ্রি সেটিংস করেন, ফ্রি সিকিউরিটি সিস্টেম তৈরি করেন, হার্ড সিকিউরিটি তৈরি করেন, নিজের প্রোফাইল সম্বন্ধে কিছু একটা লেখেন, ভালো একটা ছবি দেন, সুন্দর একটা স্মাইলিং ফেস দেন, একটা ব্যানার দেন এবং কয়েকটা সার্ভিস তৈরি করে আপনি এখানে চেষ্টা করে দেখতে পারেন। কারণ এটা হচ্ছে ফ্রি,
এমনি ফ্রি সার্ভিস। এখন যদি আপনাকে কোনো মার্কেট প্লেস অফার করে বলে যে তোমাকে এখানে আসতে হলে ক্রেডিট কার্ড লাগবে, তোমাকে ভেরিফাই করতে হবে, তোমাকে এত পরিমাণ ডলার খরচ করতে হবে, এর বিনিময়ে তুমি এই ডলারটা পাবা, তুমি এই টাকাটা পাবা, যে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি যদি সাকসেসফুল না হন, আপনি যদি কোনো প্রজেক্টের জন্য হায়ার না হন, তাহলে কিন্তু আপনি নাও পেতে পারেন কাজ। আপনাকে কোনো মার্কেট প্লেসই কাজ দেওয়ার ব্যাপারে গ্যারান্টি প্রদান করবে না। আপনাকে সমস্ত মার্কেট প্লেস কাজের স্কোপ তৈরি করার ব্যাপারে আপনাকে গ্যারান্টি প্রদান করবে যে আপনি আমাদের মার্কেট প্লেসে আসেন, আইসা আপনি এই মার্কেট প্লেসে আপনার নিজের মেধাটা যাচাই করে দেখেন, আপনি হয়তো এখানে সাকসেসফুল হতে পারবেন। আমাদের গুগলে সার্চ দিলেও আপনি প্রায় 20, 30, 40, 50টা মার্কেট প্লেস ওয়েবসাইট পাবেন যেখানে বাংলাদেশের ছেলেপেলেরা এই যাবৎকালে কাজ করছে অথবা আগামী ফিউচার টাইমে কাজ করতেছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার যে আমরা এত পরিমাণ বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কাজ করে এতদিন ধরে কাজ করতেছে, এটা খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের নিজস্ব মার্কেট প্লেস ওয়েবসাইট এখনও তৈরি হয় নাই, একই সাথে বাংলাদেশের নিজস্ব পেমেন্ট সিস্টেমও এখনও তৈরি হয় নাই। সো আমি আশা করব যে যারা এই মার্কেট প্লেস এক্সপার্ট বা প্রোগ্রামিং এক্সপার্ট বা যারা ডেভেলপার বা যারা কোডিং বা যারা ইন্টারনেট পেমেন্ট সিস্টেমগুলো নিয়ে কাজ করে, তারা একসাথে হয়ে একটি টিম তৈরি করে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে, প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে, বাংলাদেশের সমস্ত আইটি ইনস্টিটিউট বা আইটি প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে তাদের সবার সাথে যোগাযোগ করে মার্কেট প্লেস রিলেটেড একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করবে, যেখানে যে কোনো মার্কেট প্লেসের ছেলেপেলেরা আসবে, আইসা এখানে নিজস্ব ক্যারিয়ারটা দেখাবে, ডেভেলপমেন্টটা দেখাবে, নিজের লিঙ্কটা দেখাবে। এই লিঙ্কটা দেখানোর মাধ্যমে সে সারা বিশ্বে ক্লায়েন্টকে এই মার্কেট প্লেসে নিয়ে আসবে এবং নিজস্ব মার্কেট প্লেস ফ্রিল্যান্সার মার্কেট প্লেস ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে দেশীয় ফ্রিল্যান্সাররা দেশীয় মার্কেট প্লেসে কাজ করে দেশীয় ব্যালেন্সটা আবার দেশের জন্য উপকার হবে। কারণ আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে ব্যালেন্স উইথড্র দিতে যাবেন, আপনাকে 10%, 20% সেখানে মার্কেট প্লেসকে দিতে হবে। কিন্তু আপনি যদি বাংলাদেশে একটি লোকাল মার্কেট প্লেস তৈরি করতে পারেন এবং সেটা যদি আন্তর্জাতিকভাবে পপুলার করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সেই চার্জটা দিতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি $100 উপার্জন করেন, তাহলে হয়তো আপনার কাছে $95, $97 এরকম পরিমাণ অ্যামাউন্ট চলে আসতে পারে। সো ফ্রেন্ডস, আপনার প্রতি এই পয়েন্টে, আপনার প্রতি 6 নম্বর পয়েন্টে আপনার প্রতি রিকোয়েস্ট হচ্ছে অ্যাকুরেট মার্কেট প্লেসটা চয়েস করে বের করা, যে কোনটার জন্য আমি পারফেক্ট এবং কোনটাতে আমাকে ভালো লাগবে বা কোনটা আমার জন্য ভালো হবে। এক্ষেত্রে মানুষ যদি আপনাকে কটু কথা বলে, মানুষ যদি আপনাকে উল্টাপাল্টা কথা বলে, আপনি সেগুলো কোনো কিছু কানে দিবেন না। পাশে লোকে কিছু বলে আপনি সেটাকে পিছনে রেখে আপনি আপনার নিজস্ব একাগ্রতা দিয়ে, নিজস্ব মেরিট দিয়ে নিজের জন্য পারফেক্ট মার্কেট প্লেসটি খুঁজে বের করবেন, পারফেক্ট মার্কেট প্লেস ওয়েবসাইটটি খুঁজে বের করবেন। 7 নম্বর পয়েন্টে হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা, যে আমাদের দেশে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস ওয়ার্কাররা বা মার্কেট প্লেস ফ্রিল্যান্সাররা আমাদের দেশের জন্য কী পরিমাণ রেমিটেন্স আনতেছে, তারা কী ধরনের কাজ করতেছে, তারা কোন মার্কেট প্লেসে কাজ করতেছে, তাদেরকে কোন মার্কেট প্লেস সাপোর্ট দিচ্ছে এবং সেই ধরনের মার্কেট প্লেস ইনফরমেশনগুলো পারলে খুঁজে বের করার চেষ্টা করা। যেমন ধরেন আপনার ফ্রেন্ডরা যদি ব্যাংকে চাকরি করে, তাহলে আপনার ফ্রেন্ডদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, ফ্রেন্ডদের সাথে ডিসকাস করতে পারেন যে দোস্ত কোন মার্কেট প্লেস ওয়েবসাইট থেকে বেশি পরিমাণ রেমিটেন্স আসে, কোন ধরনের মার্কেট প্লেস ওয়ার্কাররা ভালো, কোন ধরনের মার্কেট প্লেসে কাজ করলে বেশি লাভবান হওয়া যাবে, কোন ধরনের মার্কেট প্লেসটা তোমরা সাজেস্ট করো, কোন ধরনের মার্কেট প্লেস ওয়েবসাইটকে তোমরা বেশি পরিমাণ সাজেস্ট করো, বা তোমাদের সাথে যে সকল ফ্রিল্যান্সারদের খাতির আছে তারা কী ধরনের মার্কেট প্লেসে কাজ করে, তোমরা ফ্রিল্যান্সারদের সাথে কী ধরনের কথাবার্তা বলো, বা তারা কী মার্কেট প্লেসে কাজ করে। যেমন আমাদের বাংলাদেশে একটা ছেলে আছে যে ইউটিউবে সবচেয়ে বেশি ডলার উপার্জন করে, তার হচ্ছে বিশাল একটা কমিউনিটি আছে, তার পার মান্থে প্রায় শুনছি তার পার মান্থে প্রায় 43 লক্ষ টাকা আসে। ব্যাংকে প্রুফ, একজন ব্যাংকের কর্মকর্তা আমাকে বলছে, তার কাছে প্রমাণ আছে যে পার মান্থে তার 43 লক্ষ টাকা আসে। পুরাতন ঢাকার একজন ছেলের কথা শুনছি যে পার মান্থে সে 1.5 কোটি টাকা উপার্জন করে ইউটিউব থেকে, কিন্তু এটা কোনো প্রমাণ আমার কাছে নাই। আমাদের কাছে যে প্রমাণটা আছে সেটা হচ্ছে পার মান্থে 43 লক্ষ টাকা উপার্জন করে মিনিমাম। তার একটা বিশাল কমিউনিটি আছে, তার ভিডিও সংখ্যা প্রায় 800 থেকে 900, এবং তাকে সারা ভারত বাংলার অনেক ছেলেপেলেরা তাকে সাপোর্ট দেয়, তার ভিডিওগুলো দেখে, তার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়। এবং অনেক ধরনের মার্কেট প্লেস আছে, যে সকল মার্কেট প্লেসে অনেক ফ্রিল্যান্সার আছে যারা প্রচুর পরিমাণ ডলার উপার্জন করে, সেই মার্কেট প্লেস ওয়েবসাইট থেকে সে রেমিটেন্স আনতেছে প্রাইভেট ব্যাংক থেকে, তার পকেটে যাচ্ছে রেভিনিউ হিসাবে। তো ফ্রেন্ডস, এখানে আপনাকে জানতে হবে যে কোন ধরনের মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে কোন ব্যাংকে কত পরিমাণ সলভেন্সি দিচ্ছে, বা কোন ব্যাংকে আপনার ফ্লো আছে, ভালো ফ্লো আছে, কোথাও কোন ফ্রিল্যান্সাররা কোথাও হ্যারাসমেন্টের শিকার হয় না, কোন ব্যাংকটা আপনাকে ভালো সাপোর্ট দিচ্ছে, কোন ব্যাংকটা ফ্রিল্যান্সারদেরকে ভালো সম্মান করে, কোন ব্যাংকটা ফ্রিল্যান্সারদের সাথে ভালো ব্যবহার করে, এই পুরো জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। এই পুরো জিনিসটা জানার পরে আপনি কিন্তু যদি আপনি আপনার পেমেন্ট সলিউশনটা তৈরি করেন এবং আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো আপনি বিবেচনা করেন, তাহলে আপনি অনেক বেশি রিল্যাক্স পাবেন, আপনার ভিতরে তেমন কোনো ঝামেলা কাজ করবে না। আর ইন্টারনেটে টাকা পয়সা লেনাদেনার ব্যাপারে আপনাকে মনে রাখতে হবে যে ইন্টারনেট টাকা পয়সা লেনাদেনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে আইনগুলো আছে, যে মার্চেন্ট ল,
বা কোয়াবের ল বা এই ধরনের ল আছে, বা পেমেন্ট ল, পেমেন্ট সিস্টেমে যেগুলো আছে, আমি কার কাছে টাকা চাইতে পারবো, কীভাবে টাকা চাইতে পারবো, বা কী প্রতিষ্ঠানে টাকা চাইতে পারবো, আমার ই-কমার্স লাইসেন্স আছে কিনা, আমার ট্যাক্স সার্টিফিকেট আছে কিনা, বা আমার প্রতিষ্ঠানের অর্গানাইজেশন আছে কিনা, আমি যে কারোর কাছে টাকা চাইতে পারবো কিনা, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনাকে পুরোপুরি আইন মোতাবেক জেনে নিতে হবে। আর এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনার লাগবে যখন আপনি দেশীয় মার্কেট প্লেসে কাজ করবেন। তো সারা বাংলাদেশে যেহেতু সেন্ড মানি ট্রানজ্যাকশন সিস্টেম আছে এবং একজন আরেকজনকে সেন্ড মানি পাঠাইতে পারে, একজন আরেকজনকে সেন্ড মানি কোনো হিসাব নেই, যে কেউ যে কাউকে টাকা পাঠাইতে পারে, সেক্ষেত্রে এই জিনিসটা লিগালি বলে দেওয়া যায় যে হ্যাঁ এখানে অনেকটা লিগাল আছে। বাট আপনি যখন প্রফেশনালি কাজ করতেছেন তখন আপনাকে ডেকোরেশন মেনটেন করতে হবে, যে আপনি প্রফেশনালি কাজ করতেছেন, আপনার কোম্পানি আছে কিনা, সেটা রেজিস্ট্রেশন করা আছে কিনা, পৌরসভার সাথে রেজিস্ট্রেশন করা আছে কিনা, সিটি কর্পোরেশনের সাথে রেজিস্ট্রেশন করা আছে কিনা, আপনি যখন লোকালি কার কাছে টাকা চাইতেছেন সেটা কীভাবে নিচ্ছেন, আপনি কি মার্চেন্ট পেমেন্ট সিস্টেমে নিচ্ছেন কিনা, বা সরকার নির্ধারিত উপায়গুলোতে আপনি লেনাদেনা করতেছেন কিনা, এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার থাকতে হবে, যেন কেউ আপনাকে কোনো কথা না বলতে পারে, আপনার কেরিয়ারের উপরে কোনো ধরনের আঘাত না করতে পারে। এরপরে আসতেছি 8 নম্বর পয়েন্টে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ভবিষ্যৎ দূরদর্শিতা। আমি যখন স্কুলে পড়ি বা কলেজে পড়ি বা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই কিন্তু আমাকে সিলেক্ট করতে হয় যে আমি কী হব। আপনি যদি ইকোনমিক্স পড়েন আর আপনি যদি ফিজিক্স নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিতরে রিল্যাক্স আসবে না। সো আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতেছি, সবসময় যে ফ্রিল্যান্সিং করবো, সবসময় যে ক্লায়েন্টের প্যারা খাবো, সবসময় যে ক্লায়েন্ট আমাকে পরিচালনা করবে বা ক্লায়েন্টের মতো করে আমি লাইফ লিড করব বা তার মতো করে কাজ করব, এরকম না করে আমি অ্যাট দ্য ফিউচার টাইমে ইন্টারনেট ইন্ডাস্ট্রিতে বা ফ্রিল্যান্সার ইন্ডাস্ট্রিতে আমি কী কী ধরনের কাজ করতে পারি, আমার কী কী ধরনের ফ্যাসিলিটিস খোলা আছে, আমার জন্য কী কী স্কোপ খোলা আছে, আমি কী কী ধরনের কাজ করতে পারবো, আর আমাকে আমার কেরিয়ার বা আমার স্কিল বা আমার স্পিড কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তারপরে কিন্তু আপনি সেটা যদি অ্যানালাইসিস করে কাজ করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো ভালো বয়ে আনবে। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ফ্রিল্যান্সিং করে আপনি উল্লেখযোগ্য পরিমাণে একটা অ্যামাউন্ট উপার্জন করে তারপরে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার স্কিলকে ডেভেলপ করার জন্য বা আপনি কিন্তু আপনার কেরিয়ারকে ঘুরায় অন্যদিকে নিয়ে যেতে পারেন, যেটা আপনার ইচ্ছা হচ্ছে। যেমন আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনি লং টার্ম অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। যেমন আপনি যদি অন্য কোনো প্রোগ্রামিং কাজ করেন, যে আপনি ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, আপনার 50টা ক্লায়েন্ট আছে, তারা আপনাকে নিয়মিত কাজ দিবে, তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেস থেকে বের হয়ে চলে আসতে পারেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না, আমি একটা আউটসোর্সিং ইনস্টিটিউট তৈরি করবো, যে আমি এখান থেকে কাজ নিব এবং কাজ দিব, তাহলে কিন্তু আপনাকে সবসময় মার্কেট প্লেসে লেগে থাকতে হবে, কারণ আউটসোর্সিং ইনস্টিটিউটে প্রচুর পরিমাণ ছেলেপেলে আসবে আর প্রচুর পরিমাণ ছেলেপেলেকে আপনাকে প্রচুর পরিমাণ কাজ দিতে হবে। সেক্ষেত্রে সবগুলো মার্কেট প্লেসে আপনার পজিশন ভালো রাখতে হবে। আপনার কেরিয়ার, আপনার প্রোফাইল দেখে ক্লায়েন্ট আপনাকে বড় বড় কাজ দিবে, বড় বড় কাজ দিলে আপনি বড় বড় গ্রুপকে দ্বারা কাজ করাইতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা বিবেচনায় রাখতে হবে এবং নতুন নতুন মার্কেট প্লেস ওয়েবসাইটগুলোতেও আপনাকে প্রোফাইল তৈরি করে রাখতে হবে, কারণ আপনার অন্যান্য মার্কেট প্লেসের প্রোফাইলের উপর ভিত্তি করে নতুন নতুন মার্কেট প্লেসগুলোতে নতুন নতুন মার্কেট প্লেস ওয়েবসাইটের ক্লায়েন্টরা আপনাকে নতুন নতুন কাজ দিতে পারে। মার্কেট প্লেস কিন্তু সবসময় এসইও করে, তারা সবসময় তাদের ওয়েবসাইটকে প্রমোট করার জন্য এসইও করবে, তাদের ওয়েবসাইটে যতগুলো ফ্রিল্যান্সার আছে তাদেরকে প্রমোট করার জন্য তারা এসইও করবে, ফ্রিল্যান্সারদের সার্ভিসগুলোকে প্রমোট করার জন্য কাজ এসইও করবে। সো আপনি যদি সমস্ত মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি করে রাখেন আর মানুষজন বলে যায় আপনার প্রোফাইল আছে আপনি কাজ পান না, তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না, জিনিসটা আপনি গায়ে মাখতে পারবেন না। আপনি যে মার্কেট প্লেসে মেনলি কাজ করতেছেন সেই মার্কেট প্লেসের প্রোফাইল তাকে দেখাই দিতে পারবেন। অন্য মার্কেট প্লেসে যে আপনার যে রানিং মার্কেট প্লেস আছে সেই রানিং মার্কেট প্লেসের প্রোফাইলটা আপনি অন্য মার্কেট প্লেসে প্রদর্শন করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে ইন্টারনেটে কাজ করার জন্য ইন্টারনেটে কাজ করার সময় আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখতে হবে, যেন মার্কেট প্লেস ওয়েবসাইট যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে আপনি কী করবেন। যেমন আমরা যারা ওডেস্ক কাজ করছি বা ইল্যান্সে কাজ করছি, ওডেস্ক এবং ইল্যান্স এই মুহূর্তে নাই, তাদের যে অপারেশন সিস্টেম আর বর্তমানে যে অপারেশন সিস্টেম আছে সেটার মধ্যে একটা ফার ডিস্টেন্স আছে, এটা অনেকের জন্য রিল্যাক্স তৈরি করে না। সেক্ষেত্রে আমরা অনেকেই ওডেস্ক ইল্যান্সে যারা কাজ করছি, ওডেস্ক ইল্যান্সে যারা রেমিটেন্স আনছি, তারা কাজ করা ছেড়ে দিচ্ছি, আমরা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করা শুরু করছি যেখানে আমার জন্য রিল্যাক্স তৈরি করা আছে। তো ফ্রেন্ডস, আপনাকেও এরকম মার্কেট প্লেসে ওয়েবসাইটে কাজ করার সময় আপনাকে বিবেচনায় রাখতে হবে যে হঠাৎ করে মার্কেট প্লেস ওয়েবসাইট যদি কোনো ধরনের সমস্যা করে বা আমাকে যদি নিষিদ্ধ করে দেয় বা আমাকে যদি ব্যান্ড করে দেয় বা আমাকে যদি বের করে দেয়, তাহলে আমি অন্যান্য মার্কেট প্লেসে বা যাই আমি কি বা তখন আমি কী করবো, বা অন্যান্য মার্কেট প্লেসে আমার প্রোফাইল তৈরি করা আছে কিনা, সেখানে আমার টুকটাক বিচরণ করা আছে কিনা, বা ওই মুহূর্তে আমি কী ধরনের কাজ শুরু করবো, এই জিনিসটা কিন্তু আপনি বিবেচনা রাখতে হবে। আপনি কাজ শিখলেন এবং আপনি কোথাও ঠেকে গেলেন, তারপরে যদি আপনি ডলার উপার্জন করে ছেড়ে দিয়ে আপনি যদি লোকালি কাজ করা শুরু করে দেন, তাহলে কিন্তু অনেকের জন্য আপনি বিরক্তিকর করা শুরু হয়ে যাবেন, বিরক্ত কারণ হয়ে যেতে পারেন। যেমন ধরেন, আমাদের দেশে সারা বাংলাদেশের রাস্তার পাশে ফটো স্টুডিও আছে, আবার অনেকে খুব ভালো গ্রাফিক্স ডিজাইনার আছে। গ্রাফিক্স ডিজাইনিং প্রফেশনে কাজ করতে করতে সে কোনো একটা জায়গায় ধরা খেলো, তখন সে ওই জায়গা থেকে মার্কেট প্লেসে তার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল, তখন সে লোকালি গ্রাফিক্স ডিজাইনিং শুরু করে দিল। এটা হচ্ছে তখন তার দরকার, তার এক্সপিরিয়েন্স তার দরকার, শিক্ষিত ছেলেপেলে তাকে কাজ দিবে, কিন্তু তখন রাস্তার পাশে যারা স্টুডিও নিয়ে কাজ করতেছিল তারা কিন্তু ব্যাপারটা সহজভাবে নিবে না, তারা বলবে যে এই ছেলেটা আমাদের হক মারতেছে বা এই ছেলেটা আমাদের জন্য একটা ডিস্টার্ব তৈরি করতেছে। সো এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি করা যাবে না। আপনাকে মার্কেট প্লেস ওয়েবসাইটে কাজ করার সময় সাথে সাথেই দ্বিতীয় মার্কেট প্লেস বা তৃতীয় পন্থাটা আপনাকে আবিষ্কার করে রাখতে হবে, যে একটা বন্ধ হয়ে গেলে আমি যেন আরেকটাতে কাজ শুরু করতে পারি। ওকে, 9 নম্বর পয়েন্টে আসতেছি।
পাশাপাশি আরও কয়েকটি আর্থিক সংকুলন রাখা। আর্থিক সংকুলন রাখা যেমন অনেকে পারিবারিক ব্যবসা আছে, সেই ব্যবসাটা না ত্যাগ করা। অনেকের ভালো পুকুর আছে, সেখানে মাছ চাষ হয়, সেটাও আপনি দেখভালও করা। অনেকে ভালো খামার আছে, সেই খামারটাও দেখভালও করতে পারেন। অনেকে ফ্যামিলিতে অনেক ধরনের ব্যবসা আছে, সেই ব্যবসাগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। আরও কয়েকটা আর্থিক সংকুলন যেন আপনার থাকে, সেই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। শুধুমাত্র মার্কেট প্লেস ওয়েবসাইট করে আমি উপার্জন করব, এই মেন্টালিটি যদি আপনার থাকে, তাহলে মার্কেট প্লেস ওয়েবসাইট যদি আপনাকে রিজেক্ট করে, সবাই সব জায়গায় সুইট হয় না, তখন কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, তখন কিন্তু আপনাকে ঝামেলায় পড়তে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অন্যান্য আর্থিক সংকুলন যদি আপনার জন্য থাকে, তাহলে কিন্তু আপনি সেই জায়গা থেকে অর্থ নিয়ে বাকি কাজগুলো কিন্তু আপনি মার্কেট প্লেসের চেষ্টাটা চালিয়ে যেতে পারবেন, ফ্রিল্যান্সার চেষ্টা চালিয়ে যেতে পারবেন। একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনি আপনার চেষ্টাটা চালিয়ে যেতে পারবেন। সো অন্যান্য আর্থিক সংকুলন যেগুলো আছে, যেখান থেকে আপনার অর্থ উপার্জন হচ্ছে, যেখান থেকে আপনি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছেন, সেই অপশনগুলো আপনি কখনো ছাড়বেন না। সেই অপশনগুলোকে আপনি কিপ ইট আপ বা কিপ ইট কন্টিনিউ মেথডে রাখতে হবে। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করতে করতে আপনি বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেলেন। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করতে করতে আপনি বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেলেন, কারণ আপনার অন্য দেশের ক্লায়েন্ট আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে। উনি আপনার কাজ এত পরিমাণ পছন্দ করছে যে উনি আপনাকে তার দেশে নিয়ে যেয়ে কাজ করাচ্ছে। সো ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনার কোয়ালিটিটা যেন আন্তর্জাতিক মানে হয়, ইন্টারন্যাশনাল লেভেলে হয়। ধরেন আমাদের দেশে এরকম সিচুয়েশন তৈরি হলো যে আপনাকে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যেয়ে কাজ করতে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার মানদণ্ডটা যেন ইন্টারন্যাশনাল মানে হয়। যেমন আপনি যদি অনার্স পাস করেন, আপনি যদি মাস্টার্স পাস করেন, আপনি যদি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, আর সেই কোম্পানি যদি আপনাকে অন্য কোনো দেশে আপনাকে পোস্টিং করে, লাইক আপনাকে যদি দুবাইয়ে পোস্টিং করে, বা আপনাকে যদি জার্মানিতে পোস্টিং করে, বা আপনাকে যদি ব্রিটেনে পোস্টিং করে, আপনি কিন্তু সেই কাজটা করবেন, কারণ এটা হচ্ছে আপনার চাকরি রক্ষা করার জন্য আপনাকে সেই কাজটা করতে হবে। মাস্ট বি, আপনাকে স্কিল হতে হবে, আপনাকে ইংলিশ শিখতে হবে, আপনাকে স্মার্ট হতে হবে, আপনাকে দূর দেশে একা থাকা মেন্টালিটি তৈরি করতে হবে, বা আপনার পজিশন ভালো হলে, আপনার স্যালারি ভালো হলে, আপনার ফ্যামিলি সহ সেখানে থাকতে হবে, এবং সেই কাজটা আপনাকে কমপ্লিট করতে হবে। সে কারণ সেটা আপনাকে মাল্টিন্যাশনাল কোম্পানি আপনাকে সেই অর্ডারটা দিছে। সো আপনি যখন ফ্রিল্যান্সিং করতেছেন, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করার সময় আপনাকে সেই ইন্টারন্যাশনাল মেন্টালিটিটা বজায় রাখতে হবে। আপনার ক্যাটাগরিটা, আপনার কেরিয়ারটা যেন ইন্টারন্যাশনাল মানে হয়, আপনার মানদণ্ডটা যেন ইন্টারন্যাশনাল মানে হয়। আপনি যেন তাৎক্ষণিকভাবে সাইপ্রাসে যেয়ে বসে কাজ করতে পারেন, আপনি যেন তাৎক্ষণিকভাবে ব্রিটেনে যেয়ে বসে কাজ করতে পারেন, আপনি যেন তাৎক্ষণিকভাবে বেলজিয়ামে যেয়ে বসে কাজ করতে পারেন, বা আপনার কাছে যেখানে ল্যাপটপ আছে আপনি যেন সেখানেই বসে কাজ করতে পারেন। এই মানদণ্ডটা আপনার তৈরি করতে হবে, কারণ এই মানদণ্ডটা যদি আপনি তৈরি করেন, তাহলে ফ্রিল্যান্সিং করতে করতে যে সকল ক্লায়েন্ট আপনাকে ভালোবাসবে, আপনার মাঝে যদি এই ধরনের মেন্টালিটি দেখে, স্পিরিচুয়াল মেন্টালিটি দেখে বা মুভমেন্ট মেন্টালিটি দেখে, তাহলে কিন্তু সে আপনাকে অফার করবে অন্য দেশে যেয়ে কাজ করার জন্য। সো এইভাবে মেন্টালিটি, আপনার যদি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, ফ্রিল্যান্সিং কেরিয়ার হিসেবে, লাইফ টাইম কেরিয়ার হিসেবে নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি এই ধরনের অপরচুনিটিগুলো কখনোই মিস করতে পারবেন না। এবং আমাদের জানা মোতাবেক অনেক ছেলে পেলে আছে যারা দেশের বাইরে যায় বসে এখন ফ্রিল্যান্সিং করতেছে। 11 নম্বর পয়েন্টে আসি, মার্কেট প্লেস প্রোফাইল তৈরি করা। মার্কেট প্লেস প্রোফাইল তৈরি করার জন্য আপনি প্রথমে যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার তাদের প্রোফাইলগুলো সিলেক্ট করবেন, বের করবেন, লিঙ্কগুলো খুঁজে বের করবেন, তাদেরকে স্টাডি করবেন, তাদের ক্লায়েন্টগুলো রিভিউসগুলো দেখবেন। এরপরে আপনার নিজের জন্য সুন্দর করে একটি প্রোফাইল তৈরি করবেন, কারণ প্রোফাইল ইজ এভরিথিং। বাস্তব জীবনে আউটলুক ইজ এভরিথিং। মানুষ যখন চাকরির জন্য যায়, জবের জন্য আবেদন করে, তার অ্যাটিটিউড, তার অ্যাপ্রোচটা কিন্তু একটা মেন জিনিস। আমার অ্যাটিটিউডটা যদি খারাপ হয়, আমার অ্যাপ্রোচটা যদি খারাপ হয়, বা আমার যদি ব্যবহারটা খারাপ হয়, তাহলে কিন্তু চাকরি নিয়োগকর্তা আমাকে কখনো চাকরি দিবে না। সেক্ষেত্রে মার্কেট প্লেসের প্রোফাইলটা হতে হবে এরকমভাবে, আমার প্রোফাইল দিয়ে কেউ যদি ডিসএঙ্গেজড হয়ে যায়, আমার প্রোফাইল দিয়ে কেউ যদি আমাকে খারাপ মিনিং করে, আমার প্রোফাইল দিয়ে কেউ যদি বলে যে এখানে কোনো কাজ হবে না, বা এখানে কোনো ঝামেলা আছে, তাহলে কিন্তু আপনার ওখানে কাজটা পাবেন না। সো আপনার কাজটা পাওয়ার জন্য আপনার প্রোফাইলটা এত চমৎকারভাবে সুন্দর করে তৈরি করতে হবে, নিজের সর্বোচ্চ দিয়ে, নিজের ম্যাক্সিমামটুকু দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে, যেন একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসলে আপনার সম্বন্ধে, আপনার কাজের সম্বন্ধে ইন ডিটেলস আইডিয়া পায়, এবং আপনি তাকে কতটুকু সাপোর্ট দিতে পারবেন, কীভাবে আপনি কাজ করবেন, আপনার কাজের ধরনটা কী, কাজের পলিসিটা কী, এবং আপনার ইউনিক পলিসিটা কী, সেটাও কিন্তু আপনি এখানে মেনশন করে দেবেন। তবে হ্যাঁ, প্রত্যেক সাকসেসফুল ফ্রিল্যান্সারের একটা ইউনিক মেথড আছে যেটা সে কখনো পাবলিশ করবে না। সেই ইউনিকনেসটা কিন্তু আপনি ওপেনলি সিক্রেট বলবেন না, সেই ইউনিকনেসটা শুধু আপনি আপনার ক্লায়েন্টের সাথেই বলবেন। আর মার্কেট প্লেস প্রোফাইল তৈরি করে আপনি যখন কাজ করতে যাবেন, আপনি প্রথমেই চ্যালেঞ্জ রাখবেন যে আমি ভেরিফাইড ক্লায়েন্ট ছাড়া অন্য কারোর সাথে কাজ করবো না। কারণ আপনি যদি আনভেরিফাইড ক্লায়েন্টের সাথে কাজ করেন, সে কিন্তু আপনাকে পেমেন্ট না দিয়ে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট প্লেস আপনার রিস্ক নেবে না। সো ভেরিফাইড ক্লায়েন্টের সাথে কাজ করলে আপনার 100% মেন্টালিটি থাকে যে ভেরিফাইড ক্লায়েন্ট আপনাকে কখনো খারাপ রিকমেন্ডেশন করবে না। ভেরিফাইড ক্লায়েন্টের সাথে কাজ করলে ভেরিফাইড ক্লায়েন্টের মেন্টালিটি হয় অন্যরকম, তারা আপনার কাজে যদি কোনো অসন্তুষ্ট হয়, তাহলে আপনাকে দিয়ে বারবার কাজটা
করাবে, তারা কখনো আপনাকে ব্যাড রিভিউ দিতে চাবে না। ভেরিফাইড ক্লায়েন্ট আর আনভেরিফাইড ক্লায়েন্টের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটাই, আনভেরিফাইড ক্লায়েন্ট ফর এ মোমেন্ট মার্কেট প্লেসে আসে, আর ভেরিফাইড ক্লায়েন্ট লং টাইম মার্কেট প্লেসে থাকার জন্য কাজে আসে। তো ভেরিফাইড ক্লায়েন্টরা অনেক সময় আউটসোর্সিং করে, তারা বিভিন্ন জায়গা থেকে কাজ কালেকশন করে, সেটা কিন্তু মার্কেট প্লেসে সেলারদের বা ওয়ার্কারদের দিয়ে কাজ করায়। সো এই ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে যদি আপনার ভালো রিলেশন হয়ে যায়, সে কিন্তু আপনাকে অনেকদিন কাজ করাবে এবং সে পারতে আপনাকে কখনোই ব্যাড রিকমেন্ডেশন দিবে না। আর মার্কেট প্লেস ওয়েবসাইটে যদি আপনি একটি ব্যাড রিকমেন্ডেশন পান বা একটি ব্যাড রিভিউ আপনার কপালে জুটে যায়, তাহলে কিন্তু আপনি মূল সিরিয়াল থেকে অনেক পিছনে পড়ে যাবেন। লাইক গোল্ডেন এ প্লাস যদি আপনি মিস করেন, তাহলে কিন্তু সারা জীবন আপনার মনটা খারাপ থাকবে। এরকম একটা বিষয় যে আমার এই মুহূর্তে কোটি কোটি ডলারের দরকার নেই, আমার কেরিয়ারটা, আমার প্রোফাইলটা যেন 100% সুন্দর থাকে, পরিষ্কার থাকে, সেই ব্যাপারে আপনাকে আগাইতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনি অন্যান্য যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার তাদের মার্কেট প্লেস প্রোফাইলগুলো দেখে আপনি আপনার নিজের প্রোফাইলটা তৈরি করবেন, অথবা আপনি যদি নিজের ইউনিকনেস পছন্দ করেন, আপনি যদি স্মার্ট হন, বা আপনি যদি ভালো অ্যাটিটিউড, আপনার যদি নিজস্ব ভালো আইডিয়া থাকে, তাহলে আপনি আপনার মনের মতো পারফেক্টলি প্রোফাইলটা তৈরি করবেন। প্রোফাইলটা যেন সব কিছু হয়, প্রফেশনাল ইনফরমেশনগুলো যেন দেওয়া থাকে, আপনি কোথায় কোথায় কাজ করছেন, রিলেটেড যেন কাজ হয়, রিলেভেন্ট যেন না হয়, রিলেটেড এবং রিলেভেন্ট যেন হয়, অন্য কিছু যেন না হয়। অন্য নর্মাল জব যেগুলো মার্কেট প্লেসের সাথে জড়িত না, কাজ পাওয়ার জন্য জরুরি না, সেগুলো আপনি মেনশন না করলেও পারবেন। যেগুলো আপনার কাজের জন্য জরুরি, যেগুলো কাজ পাওয়ার ক্ষেত্রে জরুরি, যেগুলো যে যোগ্যতাগুলো আপনাকে কাজ পাইতে বাধ্য করবে, আপনি কিন্তু সেই যোগ্যতাগুলো মেনশন করবেন। সো ফ্রেন্ডস, এরপরে হচ্ছে পেমেন্ট সলিউশন করা। 12 নম্বর পয়েন্ট হচ্ছে পেমেন্ট সলিউশন করা। পেমেন্ট সলিউশন করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা বিবেচনায় রাখতে হবে তা হচ্ছে যে আমার সাথে কোন কোন পেমেন্টটা যায়। পেপ্যাল, পায়োনিয়ার, তারপরে আছে আপনার ওয়ার ট্রান্সফার, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, তারপরে আছে অন্যান্য নেটিলার, ওয়েব মানি, পারফেক্ট মানি, হাজার টাইপের আপনার পেমেন্টস পদ্ধতি আছে। সো আমার কাছে যতগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো সব রেজিস্ট্রেশন করা ফ্রি। স্কিল আছে, সবগুলো আছে যেগুলো রেজিস্ট্রেশন করা ফ্রি, সবগুলো আমি তৈরি করে রাখলাম, নিজের কাছে রাখলাম, একটা এক্সেল শিটে মেনটেন করলাম। এবং আমার সাথে যখন আউটসোর্সিং ওয়ার্ল্ডে কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ হবে, তখন কিন্তু আমি তাকে বলতে পারবো যে আমার কাছে এই পেমেন্ট পদ্ধতি আছে, এই পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আমি তোমার কাছে ডলার নিতে পারবো, রিসিভ করতে পারবো। ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সাররা বা মার্কেট প্লেস ফ্রিল্যান্সাররা কিন্তু পার্সোনাল ক্লায়েন্টের সাথে কাজ করে, এখানে কোনো সমস্যা নেই। আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে পার্সোনালি কাজ দিতেই পারে। পার্সোনালি কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে মার্কেট প্লেসকে পার্সেন্টেজ দিতে হয় না। মার্কেট প্লেস 10% 20% খায়। বড়সড় প্রজেক্টের ক্ষেত্রে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, তাহলে দেখা যাচ্ছে মার্কেট প্লেসকে আপনার 10% থেকে 20% দিতে হতে পারে। আপনি 15,000 $20,000 কাজ করতেছেন, মার্কেট প্লেস আপনার কাছে $2,000-3,000 নিয়ে গেল, এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। এই বিশাল অ্যামাউন্টের ক্ষেত্রে অনেক ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা বড় প্রজেক্টের ক্ষেত্রে আউটসাইডে চলে আসে। কিন্তু আপনি যদি মার্কেট প্লেসের ভিতরে থেকে আউটসাইডে চলে আসেন, বা মার্কেট প্লেসের ভিতর থেকে আপনি যদি বলেন যে আপনি আমার সাথে বাইরে কাজ করেন, তাহলে কিন্তু মার্কেট প্লেস আপনাকে বন্ধ করে দেবে। এটা আপনি কখনো করতে পারবেন না। মার্কেট প্লেসে কাজ করার সময় আপনি কোনো ধরনের কন্ট্যাক্ট লেনাদেনা করতে পারবেন না, এবং মার্কেট প্লেসে ক্লায়েন্টকে বাইরে নিতে পারবেন না, বরঞ্চ বাইরের ক্লায়েন্টকে আপনি মার্কেট প্লেসে আনতে পারবেন। বাইরে আপনার ক্লায়েন্টের সাথে পরিচিত আছে, তাকে আপনি মার্কেট প্লেসে নিয়ে আসতে পারবেন। বাইরে একটা ক্লায়েন্টের সাথে পরিচয় হয়েছে, তার সাথে আর কখনো ফিউচারে কাজ করা হবে না, তাকে আপনি মার্কেট প্লেসে নিয়ে আসতে পারেন। সেটা আপনার মার্কেট প্লেসে আপনার জন্য উপকার হবে, এবং মার্কেট প্লেসও আপনাকে ভ্যালু দিতে পারে যে আপনার রেফারেল প্রোগ্রামের মাধ্যমে যদি ক্লায়েন্ট আপনার মার্কেট প্লেসে আসে, তখন কিন্তু মার্কেট প্লেস থেকে আপনি বেনিফিটেড হতে পারেন। যেমন এসইও ক্লার্ক মার্কেট প্লেসে আপনি যদি অ্যাফিলিয়েট প্রোগ্রামিং কাজ করেন, আপনার ক্লায়েন্টদেরকে যদি আপনি মার্কেট প্লেসে নিয়ে আসেন, তারা এসইও ক্লার্ক থেকে যত পরিমাণ কেনাকাটা করবে, তার থেকে আপনি 10% বোনাস পাবেন। যেসব অ্যাফিলিয়েট প্রোগ্রামে 10% ওপেন দেওয়া থাকে, সেসব অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলোতে। ওকে, এরপরে পয়েন্ট হচ্ছে আপনার 13 নম্বর পয়েন্ট, সার্ভিস তৈরি করা, জব বিট করা। মার্কেট প্লেসে সার্ভিস তৈরি করা, জব বিট করা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সার্ভিস তৈরি করা, জব বিট করা। আপনার প্রোফাইল যদি ভালো নাও হয়, আপনার সার্ভিস যদি চমৎকার হয়, শুধুমাত্র সার্ভিসের উপর বেসিস করে মার্কেট প্লেস আপনার জন্য এসইও করবে, এবং শুধুমাত্র সার্ভিসের উপর ভিত্তি করে আপনার কাছে ক্লায়েন্ট আসবে। সো আপনার সার্ভিস যেন চমৎকার হয়, সার্ভিস তৈরি করার জন্য আপনি মার্কেট প্লেসের হোম পেজে যাবেন, আপনি যে ক্যাটাগরিতে সার্ভিস তৈরি করতে যাচ্ছেন, সেই ক্যাটাগরির অন্যান্য সার্ভিসগুলোকে আপনি অ্যানালাইসিস করে বের করবেন। তারপরে সেই সার্ভিসগুলো কী কী দেওয়া আছে, তারা কী ডেসক্রিপশন দিচ্ছে, তারা কী টাইটেল দিচ্ছে, তাদের কী কী ফ্যাসিলিটিস আছে, তারা কত ডলার চাচ্ছে, সেই টোটালটা অ্যানালাইসিস করে আপনি একটা চমৎকার সার্ভিস তৈরি করবেন। সার্ভিস তৈরি করে আপনি যখন সার্ভিসটা প্রমোশন শুরু করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া বুকমার্ক করবেন, বা আপনার প্রোফাইলে রাখবেন, বা ক্লায়েন্টরা এসে দেখবে, বা মার্কেট প্লেস আপনার জন্য এসইও করবে, বা বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে ক্লায়েন্টরা আপনার সার্ভিসে আসবে, তখন কিন্তু আপনাকে অর্ডার দিতে সে সক্ষম হবে। এখন অর্ডার দিবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার ক্লায়েন্টকে ঠকাবেন, বা আপনি আপনার ক্লায়েন্টকে কম দিবেন, বা আপনি ক্লায়েন্টের সাথে চালাকি করবেন, আপনাকে মনে রাখতে হবে ক্লায়েন্টরা ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ডে বসবাস করে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিডল ইস্ট, এগুলো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। ওরা হচ্ছে সবচেয়ে ফার্স্ট লাইফ লিড করে, তারা আপনার সম্বন্ধে কোটি গুণ বেশি জানে। আপনি তাকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করে আগেই সে বুঝে যাবে যে আপনি তাকে কী বুঝাতে চাচ্ছেন। সো এখানে চালাকি করার কোনো স্কোপ নাই। আপনাকে অবশ্যই অনেস্টলি কাজ ডেলিভার দিতে হবে, অনেস্টলি কাজ করতে হবে। দ্য মোর ইউ অনেস্ট, দ্য মোর ইউ উইল গেট ওয়ার্কস। আপনি যত পরিমাণ সৎ থাকবেন, আপনি তত পরিমাণ কাজ পাবেন এসে থাকে।
আর জব বিট করার ক্ষেত্রে যদি অন্যান্য যারা জব বিট করছে তারা কীরকম, তাদের প্রোফাইলগুলো কীরকম, তারা কী ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে সেইভাবে আপনাকে জব বিট করতে হবে। তবে আপনাকে জব বিট করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে জবে আবেদন করার জন্য যেসব মার্কেট প্লেসে জবে আবেদন করা আছে দেখবেন ইমেল নিউজ লেটার অপশনটা ওপেন রাখবেন, ইমেল নোটিফিকেশন অপশনটা ওপেন রাখবেন, এবং মার্কেট প্লেস আপনাকে যে ধরনের জব সাজেস্ট করতেছে আপনি সেই ধরনের জবে প্রথমে বিট করা শুরু করবেন, তাহলে আপনি দ্রুত কাজ পাবেন। মার্কেট প্লেস আপনার ইমেলে যে ধরনের জব সাজেশন করতেছে বা আপনার প্রোফাইলে যে নোটিফিকেশন আকারে যে ধরনের জব সাজেশন করতেছে সেগুলোতে আপনি প্রথমে বিট করা শুরু করবেন, তাহলে আপনি অনেক দ্রুত কাজ পাবেন। এটা হচ্ছে মার্কেট প্লেস নিজে আপনার প্রোফাইলকে অ্যানালাইসিস করে, আপনার প্রোফাইলের সাথে কম্পেটেবল জবগুলোকে আপনার কাছে রেফার করে, সেই জায়গায় সেই জবগুলোতে আবেদন করলে আপনি বেশি দ্রুত সাকসেস পাবেন বা বেশি দ্রুত আগাইতে পারবেন। ওকে, 14 নম্বর হচ্ছে নিয়মিত প্রোফাইল সার্ভিস আপডেট করা। প্রোফাইল হচ্ছে যে আপনার প্রোফাইলে আপনি যতগুলো সার্ভিস কমপ্লিট করতেছেন, যতগুলো রিকমেন্ডেশন করতেছেন সেগুলো প্রোফাইলে এসে অ্যাড হবে, বা আপনি নিত্য নতুন কাজ শিখতেছেন সেই নতুন কাজগুলো আপনার প্রোফাইলে অ্যাড করতে হবে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার প্রোফাইলের জন্য আপনি সবসময় হালনাগাদ রাখেন, আপনি টাইমের সাথে আপনার প্রোফাইলের জন্য হালনাগাদ থাকে, আপডেটেড থাকে। আর সার্ভিসের ক্ষেত্রে প্রতিনিয়ত টেকনোলজি সেকশন চেঞ্জ হচ্ছে, আপনি যে টেকনোলজি নিয়ে কাজ করতেছেন সেই টেকনোলজি রিলেটেড সমস্ত তথ্য, ইনফরমেশন, জার্নাল, নিউজ পেপার, ব্লগ, এগুলোতে আপনার নাড়াচাড়া থাকতে হবে, সেই জায়গা থেকে ইনফরমেশন কালেকশন করতে হবে এবং তাদের উপরে ভিত্তি করে আপনার সার্ভিসগুলোকে রেগুলার আপডেট করতে হবে। এবং জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সেই দক্ষতাটা সেই কাজটা নিজে দক্ষতার সহিত করে শিখে তারপরে আপনার সেই জায়গায় জব অ্যাপ্লিকেশনটা করতে হবে। 15 নম্বর পজিটিভ রিভিউ আনা জিনিসটা মনে রাখতে হবে। পজিটিভ রিভিউ এনি হাউ ক্লায়েন্টের কাছে বের করতে হবে, যত পরিমাণ পোলাইট থাকা যায়। মনে করেন আপনার বাসার ভিতরে আপনার বাবা অনেক বড় লোক, আপনি কোনো ইনকাম করেন না, এখন আপনার বাবার কাছ থেকে যে কোনো একটা কাজে আপনি 1 লক্ষ টাকা আদায় করবেন, যে কোনো একটা কাজে। সো আপনার বাবার কাছ থেকে আপনাকে যে পরিমাণ পোলাইট থাকতে হবে, যে পরিমাণ নরম থাকতে হবে, ঠিক তার থেকে কয়েক গুণ বেশি পোলাইট, কয়েক গুণ বেশি নরম থাকতে হবে মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য, কারণ সে আপনাকে একটা ব্যাড রিকমেন্ডেশন দিতে পারে, একটা ব্যাড রিভিউজ দিতে পারে। সো এবং সেটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে সেই ব্যাড রিভিউজ আর ব্যাড রিকমেন্ডেশন আপনি কখনোই সরাইতে পারবেন না। সো ফ্রেন্ডস, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে পজিটিভ রিভিউ আনা, পজিটিভ রিকমেন্ডেশন আনা। রিভিউ আনার পরে আপনি যদি কনফার্ম হন যে আপনি পজিটিভ রিভিউ পাবেন, কাজটা সাকসেসফুলি করার পরে, কাজটা অ্যাকুরেটলি করার পরে, পজিটিভ রিভিউ আসার পরে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পজিটিভ রিকমেন্ডেশন আনা, যেন ক্লায়েন্ট আপনাকে নিয়ে 1-2 লাইন কথা লিখে। একটা ক্লায়েন্টের কাছে 1-2 লাইন লেখা বের করে আনা মার্কেট প্লেস ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বড় উপার্জন। মার্কেট প্লেস ফ্রিল্যান্সারদের জন্য প্রথম উপার্জন হচ্ছে দ্য গুড রিকমেন্ডেশন, দ্বিতীয় উপার্জন হচ্ছে দ্য পজিটিভ রিভিউ, তৃতীয় উপার্জন হচ্ছে আর্নিং মানি। আপনার স্কুলে আপনার সার্চ দিয়ে বলে আপনি খারাপ, আপনার কলেজে আপনার সার্চ দিয়ে বলে আপনি খারাপ, আপনার বিশ্ববিদ্যালয়ে সার্চ দিয়ে বলে আপনি খারাপ, বা আপনার চাকরি ক্ষেত্রে আপনার বস যদি বলে আপনি খারাপ, তাহলে কিন্তু আপনি আর কোনো জিনিসের জায়গায় গুড রিকমেন্ডেশন আনতে পারবেন না। মার্কেট প্লেস ওয়েবসাইটে কাজ করার সময় প্রথমে মনে রাখতে হবে টু গেট দ্য গুড রিকমেন্ডেশন। আমি কিসের জন্য কাজ করতেছি? ফর গেটিং এ গুড রিকমেন্ডেশন। আমি কিসের জন্য কাজ করতেছি? ফর গেটিং এ গুড রিভিউ। আমি কিসের জন্য কাজ করতেছি? ফর গেটিং এ পজিটিভ থাম। আমি কিসের জন্য কাজ করতেছি? ফর গেটিং এ গ্রিন মার্ক। আমি কিসের জন্য কাজ করতেছি? ফর গেটিং সাম মানি। অনেক পরে আসতেছে মানি অপশনটা। মানিটা যদি আপনার প্রথমে থাকে তাহলে আপনার প্রোফাইলে খারাপ রিকমেন্ডেশন আর ব্যাড রিভিউজ ভরে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আসি 16 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে পেমেন্ট অ্যাড করা। পেমেন্ট অ্যাড করা মানে হচ্ছে আপনি পেমেন্ট তৈরি করছেন, বাট পেমেন্টটা আপনার মার্কেট প্লেস প্রোফাইলের সাথে অ্যাড করেন নাই। অ্যাড ফান্ড সেকশনে যে আপনি ব্যাঙ্কটা অ্যাড করেন নাই, পায়োনিয়ারটা অ্যাড করেন নাই, পেপালটা অ্যাড করেন নাই, স্কিলটা অ্যাড করেন নাই, আপনি কিন্তু পেমেন্ট তোলার মতো অপশন পাচ্ছেন না। সো এটা আপনাকে মনে রাখতে হবে যে পেমেন্টটা অ্যাড করতে হবে। পেমেন্ট যেটা দেওয়া আছে যে আপনি কোন ধরনের পেমেন্ট পলিসি মার্কেট প্লেস আমাকে অফার করতেছে আর কোন ধরনের পেমেন্ট আমাকে অ্যাড করতে হবে, সেই জিনিসটা মাথায় রাখতে। পেমেন্ট সিস্টেমটা যদি আপনি ঠিকমতো অ্যাড না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল থেকে আপনি ডলার উইথড্র করতে পারবেন না। মার্কেট প্লেস থেকে আপনি ডলার উইথড্র করে ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো, ক্লায়েন্ট হায়ার করার পরে আপনি ক্লায়েন্টের কাজ কমপ্লিট করলেন, কাজ কমপ্লিট করে দেওয়ার পরে আপনার ডলার জমা হলো, সেই ডলারটা উইথড্র করার জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে। পেমেন্ট সিস্টেমগুলোর মধ্যে যেগুলো বহুল প্রচলিত বাংলাদেশে সবাই ব্যবহার করে তার 1 নম্বর মাত্র হচ্ছে পায়োনিয়ার। পায়োনিয়ার হচ্ছে সবার কাছে খুবই প্রিয়। পায়োনিয়ার আপনার বাসায় ফ্রি মাস্টার কার্ড দেবে, কীভাবে পায়োনিয়ার রেজিস্ট্রেশন করবেন সেরকম একটা লিঙ্ক আমি আপনাকে উপরে দেওয়া থাকবে এবং সবার শেষে দেওয়া থাকবে, উপরে দেওয়া থাকবে এবং সবার শেষে। তো উপরে ওটা আপনার ওখান থেকে আপনি পায়োনিয়ার রেজিস্ট্রেশন করে নিতে পারেন, অথবা পায়োনিয়ার আপনি নিজে তৈরি করে নিতে পারেন। তারপর আপনার বাসায় মাস্টার কার্ড আসবে, মাস্টার কার্ডে যতবার আপনি ডলার ঢুকাবেন প্রতি মাসে মেনটেন্যান্স চার্জ দিতে হবে $3 করে, আর প্রতিবার রিসিভিং চার্জ হয়তো রিসিভিং চার্জ আছে, রিসিভিং চার্জটা আপনাকে দিতে হবে। আহামরি তেমন খরচ না, এটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। এটা নিয়ে আপনি যে কোনো সময় যে কোনো দেশের যে কোনো এটিএমে যে কোনো মুদ্রা থেকে এই পায়োনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে আপনি ক্যাশ রিসিভ উজ্জ্ব করতে পারবেন।
যে কোনো এটিএমে ঢুকে সেই দেশের মুদ্রাতে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন, অথবা ডলারকে ওই দেশের মুদ্রাতে রূপান্তর করে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি একজন ফ্রিল্যান্সার, ভালো পরিমাণ ডলার উপার্জন করছেন, আপনার কাছে পায়োনিয়ার মাস্টার কার্ড আছে, আপনাকে মালয়েশিয়া ঘুরতে যাবেন, মালয়েশিয়া গেছেন, পায়োনিয়ার মাস্টার কার্ড নিয়ে গেছেন, পায়োনিয়ার মাস্টার কার্ড নিয়ে ভালো মালয়েশিয়া মাস্টার কার্ড লোগো যে কোনো এটিএম আছে সেই এটিএমে ঢুকছেন, আপনার কার্ড ঢুকাইছেন, কার্ড পাঞ্চ করছেন, সে দেশের মুদ্রাতে রিঙ্গিতে আপনি এটা কনভার্ট করে তারপরে সেটা আপনি বের করে আনছেন, বের করে আপনি ক্লাবে গেছেন, ফান করছেন, ফুর্তি করছেন, আপনি ডলার খরচ করছেন। এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে মার্কেট প্লেসের প্রথম পেমেন্ট পদ্ধতি, এর নাম হচ্ছে পায়োনিয়ার। অবশ্যই তৈরি করে নেবেন, একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে, প্লাস আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এবং সেটা হচ্ছে মার্কেট প্লেসে পেমেন্ট সিস্টেম অ্যাড করা, প্লাস হচ্ছে উইথড্র করা। উইথড্র করার জন্য আপনাকে অবশ্যই এটা ওদের একটা নির্দিষ্ট লিমিট থাকবে, যেমন আমি যদি এসইও ক্লার্ক থেকে পায়োনিয়ার উইথড্র দিই তাহলে আমাকে মিনিমাম $50 থাকতে হবে, বা আপনি যে কোনো যে মার্কেট প্লেস থেকে উইথড্র দিতে যাচ্ছেন সেই মার্কেট প্লেসের রুলসটা আপনাকে মনে রাখতে হবে যে কত ডলার হলে তারা উইথড্র দেয়, এই জিনিসটা মনে রাখতে হবে। 17 নম্বর পয়েন্টে আসি, ফ্রিল্যান্সারদের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা করা। আপনি একদম আপনার পরিবারের ভিতরে হঠাৎ করে ফ্রিল্যান্সিং শুরু করলেন এবং আশাতীত সাফল্য পাইলেন, খুব ভালো পরিমাণে অ্যামাউন্ট উপার্জন করতেছেন, কিন্তু আপনাকে পরিবার আশেপাশে পারিপার্শ্বিক অবস্থা সাপোর্ট দিচ্ছে না। তারা আপনাকে জিজ্ঞাসা করতেছে, সন্দেহ করতেছে, আপনার মাকে বাবাকে জিজ্ঞাসা করতেছে আপনার ছেলে এত টাকা কোথায় পাচ্ছে, কীভাবে পাচ্ছে, সে কীভাবে উপার্জন করতেছে। এই জিনিসগুলো আপনাকে খুব খুব সতর্কতার সহিত ট্যাকল করতে হবে, বলতে হবে, A to Z সবাইকে বুঝাইতে হবে। একজন ফকিরও যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি ডলারটা কোথা থেকে পাচ্ছেন, তাকেও আপনাকে বুঝাইতে হবে, কারণ উনি জানে যে কীভাবে 3 বেলা খাইতে হয়, উনি কীভাবে ঘুমাইতে হয়, কীভাবে চলাফেরা করতে হয়, কীভাবে অন্যান্য কাজ করতে হয়, এই সব মেন্টালিটি তার জানা আছে, সে সব কিছু বুঝে। একজন যদি আপনার কাছে মনে হয় যে সে অপ্রকৃতিস্থ বা অন্যরকম, তারপরেও যদি সে আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কীভাবে ডলার উপার্জন করেন, তাহলে কিন্তু আপনাকে পুরো জিনিসটা তাকে A to Z বুঝাই দিতে হবে, যেন কেউ আপনাকে নিয়ে কোনো কনফিউশন না করে। আপনি যেরকমভাবে অনেস্টলি কাজ করতেছেন, কাজ করে ডলার উপার্জন করতেছেন, ঠিক সেরকম অনেস্টলি আপনাকে সোসাইটিটা মেনটেন করতে হবে, আর্থসামাজিক পরিস্থিতিটা আপনাকে মেনটেন করতে হবে। যে সোশিও ইকোনমিক কন্ডিশন, আপনার যদি ভালো পয়সা আসে, ভালো উপার্জন হয়, তখন আপনার সোশিও ইকোনমিক পরিস্থিতি যেভাবে চেঞ্জ হচ্ছে, মানুষজনকে যে সাহায্য চায় আপনি তাদেরকে কতটুকু সাহায্য করতেছেন কিনা, বা তাদেরকে সাহায্য করাটা ঠিক হবে কিনা, কারণ আপনি উপার্জন করতেছেন ডলার, সেক্ষেত্রে আপনি যদি তাদেরকে সাহায্য করেন সেক্ষেত্রে আপনার সাথে স্থানীয় পর্যায়ে কোনো গ্যাঞ্জাম হয় কিনা, এলাকাতে অনেক ধরনের লোকজন থাকতে পারে, অনেকে রাজনীতি করতে পারে, তারা মনে করতে পারে যে আপনি রাজনীতি করার জন্য পয়সা ডালতেছেন, বা অনেক ধরনের সমস্যা থাকতে পারে, বা আপনি জাকাত ফিতরা ঠিক মতো দিতেছেন কিনা, বা আপনি জাকাত ফিতরা হিসেবে দিতেছেন কিনা, এই ধরনের বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। যে হ্যাঁ, আপনি যদি কাউকে সাহায্য করতে চান তাহলে আপনি মনে রাখতে হবে যে আমি আসলে জাকাত ফিতরা হিসেবে দিতে পারি বা সাহায্য করতে পারি, সরাসরি সাহায্য না করে যে আমি জাকাত ফিতরা হিসেবে দিতে পারি, যে হ্যাঁ আমি কিছু টাকা উপার্জন করছি, সেখানে আমার কিছু জাকাত হয়েছে, আমি জাকাত হিসেবে দিয়ে দিলাম। এরকম বিষয়টা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনার জন্য অনেক ব্যাপারগুলো অনেক সহজ হবে। আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে কোশ্চেন করতে পারে, আপনার বাবা মা আপনাকে কোশ্চেন করতে পারে, আপনার পরিবার পরিজন আপনাকে কোশ্চেন করতে পারে, আপনাকে আপনার সমাজে সোসাইটিতে যারা বসবাস করতেছে, সামাজিক ব্যবস্থা যারা বসবাস করে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে, আপনাকে ব্যাংক জিজ্ঞাসাবাদ করতে পারে। যে কেউ আপনাকে জিজ্ঞাসাবাদ করলে আপনাকে টোটাল তথ্য ইনফরমেশন A to Z অ্যাকুরেটলি দিয়ে আপনাকে বলতে হবে। আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য বা আপনাকে র্যাব সদস্য জিজ্ঞাসাবাদ করতে পারে, বা বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা জড়িত তারা জিজ্ঞাসাবাদ করতে পারে, বাংলাদেশের সরকার থেকে আপনাকে কল করে জানতে পারে, জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোথা থেকে উপার্জন করতেছেন, কীভাবে উপার্জন করতেছেন, আপনার এক্সপিরিয়েন্স কী, বিভিন্ন ধরনের বিষয় আছে। সেই জায়গাগুলো সব জায়গায় আপনি যেভাবে উপার্জন করতেছেন, অনেস্টলি যেটা করতেছেন সেটাকে আপনাকে বলতে হবে। আর যদি আপনি কোনো জায়গায় ডিফল্টার হন, কোথাও খারাপ কাজ করে থাকেন, যদি আপনাকে সেরকমভাবে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু আপনাকে অনেস্টলি সেটা বলতে হবে। কারণ আমাদের দেশে এই জিনিসটা এত পরিমাণ গ্যাপে বসবাস করে, এত পরিমাণ গ্যাপ আছে যে আপনি যদি কোথাও কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলেন তাহলে কিন্তু আপনাকে না জেনে না বুঝে হ্যারাসমেন্ট করতে পারে, অথবা আপনাকে ঝামেলায় ফেলানো যেতে পারে। সো এই জিনিসটা মনে রাখতে হবে যে আমার সোশিও ইকোনমিক কন্ডিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে, ডেভেলপ হওয়ার সাথে সাথে আমার আচার ব্যবহার এবং আমার ম্যানেজমেন্ট সিস্টেমটা যেন ভালো থাকে, ম্যানেজমেন্ট সিস্টেমটা যেন এখানে যেন কোনো ঝামেলা তৈরি না হয়। 18 নম্বর পয়েন্টে আসি, কাজের ক্ষেত্র তৈরি করা। আপনাকে দেখে অনেকেই ইন্টারেস্টেড হতে পারে কাজ করার জন্য, তাদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া, যেটা হচ্ছে আপনি অনেক সূক্ষ্ম টেকনিক জানেন, সেই টেকনিকগুলো না জানলেও আপনি মেজর যে 95% টেকনিকগুলো জানেন সেটা আপনি বলে দেওয়া, তাদেরকে মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করানো, তাদেরকে কাজ শেখানো, কাজের ক্ষেত্র তৈরি করা, তাদের জন্য সুবিধা তৈরি করা। এই জিনিসগুলো কিন্তু আপনার সামাজিক দায়িত্বের মধ্যে পড়বে, কারণ আপনার প্রতি অনেকেই হোপফুল থাকবে, অনেকে আপনাকে পছন্দ করবে, অনেকে আপনার প্রতি ডিফেন্স থাকবে, অনেকে আপনাকে বড় ভাই হিসেবে দেখবে, ছোটো ভাই হিসেবে দেখবে। তারা বলবে যে আমাকে কাইন্ডলি এই কাজটা যদি ভাই দেখায় দেয়, আর আপনি যদি তাকে কাজটা দেখাই দিতে পারেন তাহলে সে যতটুকু ডেভেলপ করবে, সে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। সে কিন্তু মন থেকে, হার্ট থেকে ভালোবেসে দোয়া করবে আপনার জন্য, যেটা কিন্তু সহজে টাকা দিয়ে পাওয়া যায় না। মানুষ কিন্তু মানুষের জন্য দোয়া করে না, মানুষ কিন্তু মানুষকে তেমন ভালোবাসে না। তো আপনাকে মন থেকে সে ভালোবাসবে, মন থেকে সে আপনাকে জন্য দোয়া করবে, তার জন্য কিন্তু আপনি অনেক বড় ডেভেলপমেন্ট পাইতে পারেন, আপনার জীবনে অনেক বড় অ্যাচিভমেন্ট আসতে পারে। সো ফ্রেন্ডস, এই কাজের ক্ষেত্রগুলো আপনার সাধ্য সামর্থ্যের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনি তৈরি করবেন। আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ কাজ করতে চাইলে তাকে আপনি 100% হেল্প করবেন। আপনার ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, জ্ঞাতি গোষ্ঠী যে কেউ কাজ করতে যাবে তাকে আপনি ওর শরীর ক্লায়েন্টে দেখাই দিবেন। সে যতটুকু চেষ্টা না করলে তেমন কিছু করার নেই। 19 নম্বর পয়েন্ট আসতে পারে সামাজিকভাবে সক্রিয় থাকা।
সামাজিকভাবে সক্রিয় থাকা মানে হচ্ছে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন না হয়ে যাওয়া, সামাজিকভাবে বিচ্ছিন্ন না হয়ে যাওয়া। আগে এক জায়গায় আড্ডা দিতেন, ফ্রিল্যান্সিং করার পর সে জায়গায় আড্ডা দেওয়া বন্ধ করে দিচ্ছেন। আগে একটা ফাস্টফুডে যাইতেন, ফ্রিল্যান্সিং শুরু করার পর আপনি সেই ফাস্টফুডে যাওয়া বন্ধ করে দিচ্ছেন। বা আপনার নিজস্ব ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন, পাড়া প্রতিবেশীদের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন। এই ব্যাপারটা যেন আপনার ফ্রিল্যান্সিংয়ের মধ্যে না হয়, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আপনাকে যারা সম্মান দিতে যাচ্ছে সেই সম্মানটা গ্রহণ করা, কারণ সম্মানটা অটোমেটিক্যালি আসে ভিতর থেকে, আসে মানুষের নিজের মন থেকে আসে সম্মানটা। মানুষ ফেক সম্মান বা মেকি সম্মান সাধারণত প্রদর্শন করতে পারে না, সম্মানটা মানুষ সাধারণত রিয়েল প্রদর্শন করে থাকে। সো আপনাকে যারা সম্মান দিতে যাচ্ছে তাদের কাছে সম্মানটা গ্রহণ করা, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনার দ্বারা যেন অবৈধ কোনো কিছু না হয়ে যায়, কোনো অবৈধ কিছু যেন সংগঠিত না হয়, বা আপনি সম্মানের মাধ্যমে যেন সামাজিকভাবে বা আর্থসামাজিকভাবে বা অন্য অন্য কোনো জায়গায় যেন কোনো ধরনের ঝামেলা তৈরি না করেন, কোনো প্রভাব বিস্তার না করেন, কোনো ঝামেলা তৈরি না করেন। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনার যেন কোনো ব্যাড ইফেক্ট তৈরি না হয়, আপনাকে যেন কেউ ব্যাড না বলতে পারে, আপনার যেন কেউ খারাপ না বলে, আপনি যেন মানুষের চোখে খারাপ না হন, সেই জিনিসটা আপনাকে মেনটেন রাখতে হবে। এটাকে বলা হয় সামাজিকভাবে সক্রিয় থাকা, যেন আপনি আগে যে সিস্টেমগুলোতে ছিলেন সেই সিস্টেমগুলো মেনটেন করে রাখা এবং সেখান থেকে সাপোর্ট আদায় করা, তাদের সিম্পিতি আদায় করা, তাদের ভালোবাসা আদায় করা, তাদের সহযোগিতা আদায় করা। তার মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি কাজ করতে পারবেন, আপনার মন অনেক বেশি প্রফুল্ল থাকবে এবং আপনি পারিবারিক সামাজিকভাবে অনেক বেশি সফল হতে পারবেন। সবার শেষে 20 নম্বর পয়েন্টে আসি, অভিজ্ঞতা শেয়ার করা। সবার শেষ পয়েন্ট অভিজ্ঞতা। আপনি মনে মনে চিন্তা করছেন, আপনি চেষ্টা করছেন, আপনি কম্পিউটার কিনছেন, আপনি ইন্টারনেট কানেকশন নিচ্ছেন, আপনি ল্যাপটপ তৈরি করছেন, আপনি স্টাডি শুরু করছেন, আপনি গুগল রিসার্চ করছেন, আপনি ইউটিউব স্টাডি করছেন, আপনি মার্কেট প্লেস স্টাডি করছেন, নিজের জন্য প্রোফাইল তৈরি করছেন, পেমেন্ট সিস্টেম তৈরি করছেন, পেমেন্ট সিস্টেম অ্যাড করছেন, অন্যের প্রোফাইলে স্টাডি করছেন, সার্ভিস তৈরি করছেন, জবে অ্যাপ্লাই শুরু করছেন, ক্লায়েন্টের সাথে পরিচিত হয়েছেন, ক্লায়েন্টের মেসেজ রিপ্লাই দিচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে, ক্লায়েন্টের সফটওয়্যারে কাজ করছেন, মার্কেট প্লেস সফটওয়্যারে কাজ করছেন, ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টস দিচ্ছে সেই হিসেবে কাজ করছেন, যা যা করতে বলছে তাই করছেন, ক্লায়েন্টের পজিটিভ রিকমেন্ডেশন পাইছেন, পজিটিভ রিভিউ পাইছেন, ক্লায়েন্টের ডলার রিলিজ হয়েছে, ক্লায়েন্টের ডলার আপনার প্রোফাইলে অ্যাড হয়েছে, আপনার প্রোফাইল থেকে আপনি উইথড্র করছেন, পায়োনিয়ারে আসছে বা যে কোনো পেমেন্ট মেথডে আসছে, সেখান থেকে আপনি প্রাইভেট ব্যাংকে আনছেন, সে ডলার আপনি ক্যাশ করছেন, ক্যাশ করে আপনি পকেটে নিয়ে বসে আছেন। এই যে টোটাল মার্কেট, এই যে টোটাল জার্নি অফ ইউর লাইফ টু বিকাম এ ফ্রিল্যান্সার, এই টোটাল অভিজ্ঞতাটুকু আপনি সবার সাথে শেয়ার করবেন, ইউটিউবে শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, লিখিতভাবে শেয়ার করবেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন সামাজিক ব্যবস্থা বা আলেম ওলামা যাদের সাথে আপনার পরিচয় আছে, ধর্মীয়ভাবে যাদের সাথে পরিচয় আছে, যারা আপনাকে কোশ্চেন করতেছে, সবার সাথে আপনি A to Z ব্যাপারটা শেয়ার করবেন, সবার কাছ থেকে দোয়া নেবেন। প্রত্যেকের কাছ থেকে দোয়া নিয়ে যদি আপনি কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনার পরবর্তী কাজগুলো অনেক বেশি সহজ হবে। মানুষজন আপনাকে সাপোর্ট দিবে, বলবে সে একজন ফ্রিল্যান্সার, সে একজন ভালো মানুষ, সে ভালো কাজ করে, তার অনেক ভালো সুনাম আছে, সে মানুষকে সাহায্য করে, সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, তার কোনো গরম নাই, তার কোনো খারাপ আচরণ নাই। এই ধরনের অনেক ব্যাপারে আপনি অনেক ধরনের সাপোর্ট পাবেন, যেখানে আপনার ভিতরে একটা রিল্যাক্স মোমেন্ট তৈরি হবে। আপনার যা মনে চায় আইন এবং আইনের ভিতরে থেকে, নিয়মকানুনের ভিতরে থেকে আপনার যা মনে চায় আপনি কিন্তু তাই করতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট হবে। তো ফ্রেন্ডস, এই টোটাল ডিটেলটা ছিল একটা মোটিভেশনাল স্পিকিং। আমি যে কথাগুলো বলছি তার সম্পূর্ণ আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কথা বলছি। আমি 2002 সাল থেকে পার্ট টাইম ফ্রিল্যান্সিং করছি 2011 সাল পর্যন্ত। ওডেস্ক স্কিলেন্স চলে যাওয়ার পরে আমি এসইও ক্লার্কের সাথে এবং অন্যান্য আরও কিছু মার্কেট প্লেসের সাথে কাজ করি। তবে আমি বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সের সাথে বেশি কাজ করি, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সের হিসেবে বেশি কাজ করি। আমার ক্লায়েন্টদের সাথে আমি বাইরে কাজ করতে বেশি পছন্দ করি, এবং কারণ আমার প্রজেক্টগুলো লং টাইমের জন্য হয় এবং আমি অনেকদিন সময় ধরে কাজ করতে পছন্দ করি। এছাড়াও আমার অন্যান্য আরও অনেক অভিজ্ঞতা আমি আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের উপরে ডান দিকে দেখেন, সেখানে অনেকগুলো লিঙ্কস দেওয়া আছে। আমি এসইও ক্লার্ক রিলেটেড মার্কেট প্লেস নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করছি, বাংলা এবং ইংলিশ। সেই লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, এখানে দেওয়া থাকবে ডেসক্রিপশনের সাথে। আপনি ইচ্ছা করলে সেগুলো বের করে দেখতে পারেন। আমার টিউটোরিয়াল যদি আপনার ভালো লেগে থাকে, আমার মোটিভেশনাল স্পিকিং যদি আপনাকে সামান্য কিছুক্ষণের জন্য মোটিভেট করতে পারে, বা আপনাকে কাজের জন্য ইন্সপায়ার করতে পারে, বা আপনাকে সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে সহযোগিতা করতে পারে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। কখনো শেয়ার করতে ভুলবেন অন্যান্য ভিডিওগুলো যেগুলো আপনি দেখতে ভালো লাগে বা যেখান থেকে আপনি দেখে কিছু শিখছেন, সেগুলো শেয়ার করতে ভুলবেন না। আর ফাইনালি আপনি আমার জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন আমাকে লম্বা দীর্ঘায়ু দান করে, সৃষ্টিকর্তা যেন আমাকে সবসময় সুস্থ রাখে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার।